সবাই কি আমাকে শুনতে পাচ্ছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আজকে একটু অসুস্থ। আমার এত ভিটামিনের কারণে একটু জ্বর আসছে। আচ্ছা, আমাকে শুরু করে দিব? ম্যাম আর একটু করে ম্যাম শুরু করেন। আপনি কি এর আগে কোনো ক্লাস থাকে? ম্যাম এর আগে হচ্ছে ম্যাম 1.5 ঘন্টা আগে একটা ক্লাস থাকে ম্যাম, তারপরে হচ্ছে ম্যাম একটু টাইম লাগে আর কি ম্যাম, দুটো টাইম তো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের সাথে আমার একটা ক্লাস মিস হয়েছিল, তাই না? জি ম্যাম। প্রথম ক্লাসটা, ওই ক্লাসটা আপনারা? আপনি কি অ্যাটেন্ডেন্স শিট পোস্ট করে দিয়েছেন ম্যাম? হ্যাঁ, পোস্ট করে দিয়েছি। আমার সাথে ওই যে ক্লাসটা আপনাদের মিস হয়েছে, সেই ক্লাসটা আমাদের মেকআপ নিতে হবে। সেই ক্লাসটা কবে করতে পারবেন আপনারা? ম্যাম ম্যাম আপনি কি এভাবে ফ্রি আছেন কখন ম্যাম? ম্যাম এভাবে তো ম্যাম যদি ক্লাসের মাঝখানে নেই তাহলে দেখা যাবে ম্যাম অনেকে ব্যাকলগ আছে ম্যাম, মানে ওদের কোর্স থাকে ম্যাম, তখন আবার ম্যাম প্রবলেম হয়ে যাবে। জি ম্যাম, অবজেক্ট দিলে ভালো হয় ম্যাম। কি? অবজেক্টে শুক্রশনি? না। জি ম্যাম। কি? শনিবার ম্যাম। আপনি ফ্রি আছেন কখন ম্যাম? আমি মনে করেন যে সোমবার দিন ফ্রি আছি। সোমবার দিন আমার তেমন কোনো চাপ নাই। মঙ্গলবার এবং বুধবার এই 2 দিনই আমি 2টা পর্যন্ত ফ্রি আছি। দুপুর রাত পর্যন্ত আমার কোনো ক্লাস নেই। বৃহস্পতিবারটা আমি একদমই অকুপাই নাই। এই দিনটা আমার খুব ব্যস্ততা। ওই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস থাকে। আর রবিবার দিন আমি দুপুরের পর থেকে ফ্রি, 11টার পর থেকে। তো রবিবার 11টার পর থেকে সোমবার সারাদিন ফ্রি আছি। মঙ্গল আর বুধ হচ্ছে দুপুর 8 পর্যন্ত ফ্রি আছি। এই সময়গুলোতে আপনাদের কোনো সময় হয়? ম্যাম ওই সময় হচ্ছে ম্যাম আমাদের ক্লাস নেই, কিন্তু ম্যাম অন্য কোর্স যারা নিয়েছে ম্যাম ওদের ক্লাস আছে ম্যাম সানডে। অ্যাকচুয়ালি শুক্র শনিবার কিন্তু ক্লাস নেওয়ার কোনো হচ্ছে ভার্সিটি থেকে নিয়ম নেই। শুক্র শনিবার দিনটা সবসময় অ্যাভয়েড করতে বলা হয়, কারণ ওই দিন ছেলেমেয়েরা মানে নিজেরা স্টাডি করে, সপ্তাহে কি করলো, ওদের অনেক ব্যস্ততা থাকে। শুক্র শনিবারে সাধারণত অ্যাভয়েড করতে বলা হয় ক্লাসগুলা। ম্যাম তাহলে ম্যাম আমি ক্লাসে মানে গ্রুপে কথা বলে ম্যাম আপনাকে ইনফর্ম করে দেই। হ্যাঁ, সেটা ভালো হয় যে গ্রুপে একটু কথা বলে আমাকে হচ্ছে আজকের মধ্যেই কনফার্ম করুন, ঠিক আছে? জি ম্যাম, সন্ধ্যার মধ্যে ম্যাম আপনাকে জানাচ্ছি। আচ্ছা, আমরা এক্সট্রা ক্লাসটা মনে করেন যে খুব বেশি বড় করবো না। আমরা হয়তো এক্সট্রা ক্লাসে একটা সিটি নিয়ে নিলাম, আর সিটির পাশাপাশি একটুখানি পড়াশোনা করলাম, ঠিক আছে? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে আমাকে একটু জানাবেন আজকের মধ্যে, আজকে সন্ধ্যার মধ্যে ক্লাস শেষ হয়ে গেলে তারপরে সবার সাথে একটু কথা বলে আজকে সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে জানালে হবে। জাস্ট একটা মেসেজ করে রাখবেন যে এই সময় আমরা পারবো ক্লাস। জি ম্যাম, মেল করে দেবো ম্যাম। ঠিক আছে। সো আমাদের সাথে এখন পর্যন্ত 35 স্টুডেন্টস জয়েন করেছে। শুরু করতে পারি মনে হয় না? আচ্ছা, তার আগে একটু বলেন প্রথম ক্লাসে আমরা কি কি পড়েছিলাম, একটু রিভিউ করি, দেখি কার কতটুকু মনে আছে। ইউনিভার্সাল মোটর, তারপর ইউনিভার্সাল মোটর। আচ্ছা, একজনই সব বলবেন না, অন্যদেরকে একটু বলা দিন। সো ইউনিভার্সাল মোটরকে ইউনিভার্সাল মোটর জানো কেন বলা হয়? এসি এবং ডিসি দুটোতেই চলে। এসি সাপ্লাই এবং ডিসি সাপ্লাই দুই সাপ্লাইতেই চলে, এই জন্য এটাকে ইউনিভার্সাল মোটর বলা হয়। আচ্ছা, সো এই ইউনিভার্সাল মোটরের যে একটা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন অন্য কেউ? আমাদের কিন্তু ভাইবা হবে। আমাদের ফাইনাল যে 50% মার্কটা আছে, সেই 50%-এর মধ্যে কিন্তু 30% রিটেন এক্সাম হবে আর 20% ভাইবা হবে, যদি পুরো সেমিস্টারটা আমাদের অনলাইনে এভাবেই চলতে থাকে লাস্ট 2 সেমিস্টারের মতো। মার্ক বেশি সাইডে ছোট, মানে এগুলো কিন্তু আমাকে একটু ইনস্ট্যান্ট মাথায় রাখতে হবে। ভাইবাটা কিন্তু এভাবেই
ফলো করে কোশ্চেন করা হবে। আচ্ছা, সো একদম কি বললেন যেন, টর্ক বেশি, স্পিড কম নাকি? সিরিজে কানেক্টেড থাকলে ম্যাডাম যে টর্ক বেশি থাকে ফার্স্টে। আচ্ছা, আমার মোটরটা হচ্ছে একটা হাই স্পিড মোটর, স্টার্টিং আমি হাই স্পিড পাই, কারণ হচ্ছে স্পিডটা সিরিজে থাকো। আর কি যেন ছিল, আর সুবিধাগুলো কি কি ছিল? মোটর ম্যাম, মোটরটা যখন চলে তখন নয়েজ অনেক বেশি হয়। তারপর মোটরকে মানে কি রান করা ডিফিকাল্ট, কারেন্ট হাই, এজন্য হচ্ছে কি অনেক মেকানিজম দরকার হয় এই টাইপ। আচ্ছা, একজন বললো ডিসঅ্যাডভান্টেজের কথা, যে নয়েজ বেশি হয়। আর কি কি যেন হয়? ইলাহি রিপ্লাই করেছেন যে কস্ট কম, লেস কস্টলি। ওকে ফাইন। আর কারোর দিক থেকে যদি ইন্টারনেট কানেক্টিভিটি প্রবলেমটা সবাই চ্যাট বক্সে লিখতে পারেন, আমরা চ্যাট বক্সে এগুলো রিভার্স করার সমস্যা। রিভার্সে করানোটা একটু ডিফিকাল্ট। আর কি? আর কি যেন ছিল? করেছে তো না, আমরা অনেক কিছু করেছি না? ম্যাম, মোটরটাকে অপোজিট ডিরেকশনে রান করা ডিফিকাল্ট হয়। এটা তো শুনলাম, এটা একজন বলে ফেললো, অন্য কিছুটা শুনতে চাই। আর কিছু ডিফিকাল্টি আছে বা সুবিধা আছে? মেইনটেনেন্স করাটা কঠিন হয় বা ইয়েটা বেশি হয়, যেরকম কার্বন ব্রাশ বা ইয়েগুলোকে খুব বেশি পরিমাণে মেইনটেইন করতে হয়। আচ্ছা, মেইনটেনেন্সটা বারবার করতে হয়। আর এই স্পিডটা ম্যাম আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি। ইয়েস, এটা হচ্ছে সবথেকে একটা দারুণ অ্যাডভান্টেজ এই ইউনিভার্সাল মোটরের, যে স্পিডটা আমরা কন্ট্রোল করতে পারি, অ্যাডজাস্টেবল স্পিড, তাই না? এবং কি কি উপায় স্পিডটা কন্ট্রোল করা যায়, উপায়গুলোর নাম বলতে পারেন? ভেরিয়েবল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, ট্যাপিং, সেন্ট্রিফিউগাল, আচ্ছা, সেন্ট্রিফিউগাল, তারপর ট্যাপিং, রেজিস্ট্যান্স। Recording in ট্যাপিং progress. করে না ফিল্ড ট্যাপিং করে? আমি বুঝলাম না ম্যাডাম সিরিজ ট্যাপিং করে। আপনি বললেন রেজিস্ট্যান্স ট্যাপিং করে, রেজিস্ট্যান্স ট্যাপিং ছিল নাকি হচ্ছে আমাদের যে ফিল্ড উইন্ডিং ছিল সেটাকে Ma'am, ট্যাপিং করে? বলছি তিনটে উপায় ছিল, আমি সেটা বলছি। আচ্ছা, একটা ছিল রেজিস্ট্যান্স মেথড, একটা ছিল ফিল্ড ট্যাপিং মেথড, একটা ছিল সেন্ট্রিফিউগাল সুইচ মেথড, তাই না? হ্যাঁ জি ম্যাম। ওকে ফাইন। আচ্ছা, কয়েকটা অ্যাপ্লিকেশনের কথা বলেন তো, এই ইউনিভার্সাল মোটরটি কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে? ম্যাম ব্লেন্ডার, ব্লেন্ডারে ব্যবহার করা যেতে পারে, ভ্যাকুয়াম ক্লিনার, ভ্যাকুয়াম ক্লিনারে ব্যবহার করা যেতে পারে, একজন হচ্ছে ড্রিল মেশিনে ব্যবহার করা হয়। ম্যাম, হ্যাঁ, হোম অ্যাপ্লায়েন্স গুলো আমি নাম জানতে চাই। অনেক জায়গায় ব্যবহার করা, হ্যাঁ, নিউ ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সব কিছুতে হোম অ্যাপ্লায়েন্সে অনেক জায়গায় এই ইউনিভার্সাল মোটরটা ব্যবহার করা হয়। সো ইউনিভার্সাল মোটর সম্পর্কে আমরা অনেক কিছু কিন্তু আসলে জানি, তাই না? এই যে এতক্ষণ যেগুলো বলেন, এগুলো কিন্তু অ্যাক্টিভ ভাইজার যদি এগুলোই জিজ্ঞেস করা হবে, সো এগুলা তৎক্ষণিক মনে থাকতে হবে। আচ্ছা, সো আমরা এখন আমাদের আজকের পড়ায় চলে আসি। আজকে আমরা ইউনিভার্সাল মোটরের কিছু প্রবলেম দেখব, ম্যাথমেটিক্যাল প্রবলেম। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? শেয়ার হচ্ছে, এখন আসে না, শো করে না। এবার দেখতে পাচ্ছি না। ওকে ফাইন। সো আমরা ইউনিভার্সাল মোটরের কিছু বেসিক দেখেছিলাম, তারপরে হচ্ছে তার যে অ্যাপ্লিকেশন, টাইপ, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, স্পিড ক্যারেক্টারিস্টিক্স, হিট কন্ট্রোল, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অনেক কিছু দেখেছি। এখন আজকে আমরা এই ইউনিভার্সাল মোটরের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। তো ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমি খুব ভেঙে ভেঙে, আপনাদের কাছে খাতা কলম থাকলে হাতের কাছে খাতা কলম বের করেন এবং ক্যালকুলেটরটাও হাতের কাছে রাখেন, কারণ আমি আপনাদেরকে ক্যালকুলেশন করতে দিব, মুখে মুখে বলবো এই ক্যালকুলেশনটা করে আমাকে বলেন সেটা করুন। সো এই ছোটখাটো ক্যালকুলেশনগুলো আপনাকে এখন করতে হবে, এবং এই প্রবলেমটা আমরা একদম ধরে ধরে করব, ঠিক আছে? একদম ধরে ধরে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করব, কারণ এই রিলেটেড যে কোনো প্রবলেম আসলে যাতে আমরা সেটা সলভ করতে পারি। আমাদের মধ্যে একটা খুব বাজে টেন্ডেন্সি আছে যে ওই যে মানে মুখস্থ করে ফেলি প্রবলেমটা, যে ওই এত নাম্বার স্লাইডে এই প্রবলেমটা ছিল না, হ্যাঁ এই এরকম একটা ছবি দেওয়া ছিল, ওই প্রবলেমটা তো পরীক্ষায় আসছে, গড় গড় করে করা শুরু করে দিচ্ছি।
ওরকম হবে না, একটু চিন্তা করে অ্যান্সার করতে পারতে হবে। মানে আমি হচ্ছে মূল ব্যাপারটা সম্পর্কে খুব ভালোভাবে জানবো, যাতে আমি এই ধরনের 1000টা প্রবলেম আসলে আমি সলভ করতে পারি আমার মতো করে, যাতে আমার খাতা ব্ল্যাঙ্ক রেখে আসতে না হয়। যদি ম্যাডাম হচ্ছে এই নামগুলো চেঞ্জ করে দেয়, যদি এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেয়, লাইনটা একটু অন্যরকম করে লেখে, তাহলেও যাতে আমি বুঝতে পারি এবং পরীক্ষার খাতায় কিছু না কিছু হলেও যাতে লিখতে পারি। অনেক সময় আমাদের খাতা থেকে একদম ব্ল্যাঙ্ক, ওইরকম যাতে না হয়। আমি যাতে অ্যাটলিস্ট প্রবলেমটা বুঝতে পারি যে আমাকে প্রবলেমে কি কি ভ্যালু দেয়া আছে, কি কি আমাকে বের করতে হবে, এবং এই রিলেটেড কোন কোন ইকুয়েশনগুলো ব্যবহার হতে পারে। সো এরকমও যদি হয় যে আপনি পুরো প্রবলেমটা কমপ্লিট করতে পারলেন না, কিন্তু আপনি কোন ইকুয়েশনটা ব্যবহার হতে পারে সেই ইকুয়েশনটা এক্স্যাক্টলি লিখতে পেরেছেন বা সেটা লেখা ট্রাই করেছেন, তাহলে কিন্তু ডিপার্টমেন্ট মার্ক থাকে। যে আপনি আমাকে এই ফিল্ডটা দিতে হবে যে ম্যাডাম আমি চেষ্টা করেছিলাম, আমি বুঝছিলাম যে এইগুলো বের করতে হবে এবং হয়তো বা এই ইকুয়েশনগুলো দিয়েই বের করতে হবে, কিন্তু আমি 300 ওটা কমপ্লিট করতে পারি নাই বা পেরে গেছি। ঠিক আছে? সো মেশিনের এই বড় বড় প্রবলেমগুলো বেশিরভাগ সময় ছিল একদম মুখস্থ করে ফেলে, এবং যেটা মোটেই উচিত না। বুঝে বুঝে আপনাকে অ্যান্সার করতে হবে, যাতে যে কোনো প্রবলেমই আমাকে দিলে আমি সেটা নিয়ে আগাতে পারি, পার্সু করতে পারি। হ্যাঁ, মুখস্থ হলে যেটা হয় যে ওইরকম আসলে আমি পারি, ওইরকম আনসার আমি না পারি। তো ওই জিনিসটা আমরা যখন বড় হয়ে গেছি আমাদেরকে এখন অ্যাভয়েড করতে হবে। ওকে, তাহলে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, আমরা এটা খুব ভেঙে ভেঙে পড়াবো। তো প্রথমে আমি প্রবলেম স্টেটমেন্টটা পড়বো খুব ধীরে ধীরে, এবং সেখান থেকে ফাইন্ড আউট করবো যে আমার কোন কোন ইনফরমেশন গুলো দেওয়া আছে, এবং সেই ইনফরমেশন গুলো একটা লিস্ট করে দেবো। দেন আমাকে কি কি বের করতে হবে সেটার একটা লিস্ট করে ফেলবো। দেন আমাকে কি কি ধরনের ইকুয়েশন এই প্রবলেমটা সলভ করতে গেলে ব্যবহার হতে পারে ওই ইকুয়েশনের একটা লিস্ট করবো। তাহলে আমার কাজটা অনেক ইজিয়ার হয়ে যাবে। সো প্রথমে বলা আছে এ 250 watt single phase 50 Hz 220 volt universal motor runs at 2000 rpm and take 1 ampere when supplied from a 220 volt DC supply. So বলা আছে ইউনিভার্সাল মোটর। যেহেতু নামটা শুনলাম ইউনিভার্সাল মোটর, এক নম্বরে আমার মাথায় কি চলে আসবে যে এটা এসিতেও অপারেট করে, ডিসিতেও অপারেট করে। সো তার যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলো ডিসির জন্য এক্সেট ভ্যালু দেওয়া থাকবে, এসির জন্য এক্সেট ভ্যালু দেওয়া থাকবে। আচ্ছা, এখন আমার যে মোটরটার কথা বলা আছে ইউনিভার্সাল মোটর, তার কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা একটু দেখি আমি। যে মোটরটা দেওয়া আছে আমার কাছে, সেই মোটরটার যে রেটিং সেগুলো কি, যে তার পাওয়ার রেটিংটা হচ্ছে 250 ওয়াট। তো আমার যে মোটরটা আছে তার পাওয়ার রেটিং হচ্ছে 250 ওয়াট। আচ্ছা, সো এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ইউনিভার্সাল মোটর, যেটা ডিসি দুটোতেই অপারেট করতে পারি আমি। তাকে যে আমি অপারেট করবো সেটার জন্য আমার যে ভোল্টেজ আর যে ফ্রিকোয়েন্সি দরকার হয় সেটা হচ্ছে 50 হার্টজ ফ্রিকোয়েন্সির 220 ভোল্টের সাপ্লাই দরকার হয়। সো যখন আমি ডিসি সাপ্লাই ব্যবহার করবো তখন 220 ভোল্টের ডিসি ব্যবহার করবো, আর যখন এসি ব্যবহার করবো তখন 220 ভোল্টের 50 হার্টজের এসি ব্যবহার। তো এটা হচ্ছে আমার মোটরের সকল ইনফরমেশন। দেখেন আমি আলাদা করে দিচ্ছি, আপনারা পরীক্ষার সাথে ঠিক এই জিনিসটা ফলো করবেন, তাহলে আপনার প্রবলেমটা দেখবেন অনেক ইজিয়ার হয়ে যাবে। তাছাড়া এতগুলা ভ্যালু কোনটা কার সবকিছু ভুলায় যায় অনেক সময়। সো আমরা স্টেপ বাই স্টেপ করবো। সো মোটরের কি কি দেওয়া আছে, পাওয়ারটা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, এবং মোটরের ভোল্টেজটা দেওয়া আছে। তাছাড়া আর কি কি দেওয়া আছে, বলছে যে 220 ভোল্ট ডিসি সাপ্লাই যখন মোটরটাতে দেওয়া হয় তখন মোটরটা 2000 rpm এ ঘোরে, যে ইউনিভার্সাল মোটর রান এট 2000 rpm and take 1 ampere when supplied from a 220 volt DC supply। যে মোটরটা 2000 rpm এ ঘোরে এবং সে সময় তার আর্মেচারের মধ্যে 1 ampere কারেন্ট ফ্লো করে, বা মোটরটা 1 ampere কারেন্ট নেয় যখন তাকে 220 ভোল্ট ডিসি সাপ্লাই এর সাথে কানেক্টেড করা হয়। তার মানে এখানে বুঝতে পারছি যে যখন আমার ডিসি সাপ্লাই দেওয়া হয় তখন তার কিছু ইনফরমেশন দেওয়া আছে। যখন ডিসি সাপ্লাই দেওয়া হয় তখন ডিসি ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট ডিসি দেওয়া হয়েছে। আচ্ছা, সেই সময় মোটরের যে স্পিডটা সেটা হচ্ছে 2000 rpm, এবং সেই সময় মোটরের যে আর্মেচার কারেন্ট সেটা হচ্ছে 1 ampere। সেগুলো পেয়ে গেলাম আমি ডিসি সাপ্লাইয়ে মোটরটার যা যা ভ্যালু দেওয়া আছে সেইগুলা। এখন আরো কি বলা আছে, আরো বলা আছে যে if the motor is connected to 220 volt AC supply, যদি এই 220 ভোল্ট এই মোটরটাকে 220 ভোল্ট এসি সাপ্লাই দেওয়া হয়, তার মানে কি ওই যে 220 ভোল্টের 50 হার্টজের একটা সাপ্লাই যদি এই মোটরটাকে দেওয়া হয়, তাহলে কি হয়,
if the motor is connected to 220 volt AC supply and take 1 ampere current, মানে যদি এটাতে হচ্ছে 220 ভোল্ট এসি সাপ্লাই দেওয়া হয় এবং এটা যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট টেক করে, মানে ডিসিতে যেমন সে 2000 আরপিএম এ ঘুরতেছিল এবং সেই সময় তার আর্মেচার কারেন্ট ছিল 1 অ্যাম্পিয়ার, ওইরকম ভাবে যদি তাকে এসি সাপ্লাই কানেক্ট করা হয় তাহলে সে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় বা তার আর্মেচারের মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাহলে ক্যালকুলেট দ্য স্পিড, টর্ক এন্ড পাওয়ার ফ্যাক্টর। তার মানে এসি সাপ্লাই দেয়া অবস্থায় তার কারেন্টের ভ্যালুটা দেয়া আছে, আর্মেচার কারেন্টের ভ্যালুটা দেয়া আছে, এবং ওই এসি সাপ্লাই দেয়া অবস্থায় আমাকে বের করতে হবে স্পিডটা, টর্কটা আর পাওয়ার ফ্যাক্টরটা। তারপর কি বলা আছে, বলতেছে যে অ্যাজিউম করে নাও যে আর্মেচারের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 20 ওহম এবং আর্মেচারের যে রিঅ্যাক্ট্যান্স সেটা হচ্ছে 0.4 হেনরি। রিঅ্যাক্ট্যান্স না, ঠিক, এটা হচ্ছে ইন্ডাক্টর, এল হচ্ছে ইন্ডাক্টর, পি হচ্ছে ক্যাপাসিট্যান্স, আর হচ্ছে রেজিস্ট্যান্স। সো এল এর ভ্যালুটা দেয়া আছে, দ্যাট মিন্স আমাদের ইন্ডাকটেন্সের ভ্যালুটা দেয়া আছে যে সেটা হচ্ছে 0.4 হেনরি। তার মানে এই যে আর্মেচারের রেজিস্ট্যান্স এবং আর্মেচারের ইন্ডাকটেন্স এগুলো হচ্ছে আর্মেচার বা মোটরের ইনফরমেশন। সো মোটর আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম, মোটর আর্মেচার ইন্ডাকটেন্স হচ্ছে 0.4 হেনরি। সো আমি সবগুলো লিস্ট আপ করে ফেললাম যে আমার মোটরের ইনফরমেশন গুলো হচ্ছে এইগুলা, ডিসি সাপ্লাই ইনফরমেশন হচ্ছে এইগুলা, এসি সাপ্লাইয়ে এসি ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট, ফ্রিকোয়েন্সিটা 50 হার্টজ, আর সেই সময় মোটরের যে আর্মেচার কারেন্ট সেটা হচ্ছে এই যে 1 অ্যাম্পিয়ার। এই অবস্থাতে এখন আমাকে অ্যাট এসিতে মানে এসি সাপ্লাই থাকা অবস্থাতে আমাকে মোটরটার স্পিড বের করতে হবে, টর্ক বের করতে হবে এবং পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। এই তিনটা জিনিস আমাকে এসি সাপ্লাই দেওয়া অবস্থাতে বের করতে হবে। এখন যেহেতু এটা একটা ইউনিভার্সাল মোটর, সো তার ফিল্ডটা আর্মেচারের সাথে খুবই সিরিজে থাকবে, সো আমি যেভাবে করে একটা ছবি আঁকতে চাই সেটাও আঁকতে পারি। সো এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার ফিল্ড উইন্ডিং, সিরিজ ফিল্ড উইন্ডিং, এটা হচ্ছে আমার আর্মেচার। এই আর্মেচারের ভিতরেই কন্ডাক্টরগুলো আছে যার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে এবং সেই কন্ডাক্টরগুলো একটা ফোর্স ফিল করবে রোটেট হওয়ার জন্য, এবং কততে রোটেট করবে, 2000 আরপিএম এই স্পিডে সে রোটেট করবে। আচ্ছা, এখন এই যে আমার ইনপুটটা সেটা একবার ডিসি হবে, একবার এসি হবে। সো ডিসি হলে তার অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে যে তার স্পিড কত হবে, আর্মেচার কারেন্ট কত হবে, কিন্তু এসি হলে শুধুমাত্র আর্মেচার কারেন্ট কত হবে এটা বলা আছে, আর এসি সাপ্লাইটা কত হবে সেটা বলা আছে, কিন্তু আর বলা নাই, বাদবাকিগুলো আমাকে বের করতে হবে। এখন যদি আমি মোটর রিলেটেড যে ইকুয়েশনগুলো আছে সেগুলো একটু লিস্ট আকারে লিখতে থাকি, সবগুলো লিখবো না, আমার এই প্রবলেমে যেটা যেটা লাগবে সেগুলো লিখবো। যেমন আমাকে স্পিড বের করতে হবে। এখন স্পিডের জন্য আমি হচ্ছে একটা রিলেশন জানি যে আমার ব্যাক ইএমএফ এর সাথে মোটর, যেহেতু মোটরের কথা বলতেছি, মোটরের যে আর্মেচার কন্ডাক্টর গুলো তার মধ্যে অবশ্যই একটা কি হবে, ভোল্টেজ ইনডিউসড হবে, যেটাকে আমরা ব্যাক ইএমএফ বলি, ইবি। তো এখানে যে সাপ্লাই দিব, এই সাপ্লাইয়ের কারণে এই মোটরগুলোর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে এবং এটা ঘোরা শুরু করবে, তখন ফ্লাক্সের সাথে এই মোটর এই কন্ডাক্টরগুলো, আর্মেচারের কন্ডাক্টরগুলো কাজ করাতে এখানে কিছু ভোল্টেজও ইনডিউসড হবে আর্মেচার কয়েলগুলোতে, যেটাকে ব্যাক ইএমএফ বলা হয়, যেটাকে ইবি দ্বারা প্রকাশ করা হয়। তো আমি ওই ব্যাক ইএমএফ এর সাথে স্পিডের একটা রিলেশন জানি, সেটা কেমন, সমানুপাতিক একটা রিলেশন। তো সেইখান থেকে আমি যদি ডিসিতে আমি স্পিড জানি, তাহলে যদি এখন আমি ডিসিতে ব্যাক ইএমএফটা কত আর এসিতে ব্যাক ইএমএফটা কত এই দুটো বের করতে পারি, তাহলে আমার কাছে এনডিসি মানে স্পিড অ্যাট ডিসি এটা দেয়া আছে 2000 আরপিএম, তো আমি খুব সহজেই কিন্তু স্পিড অ্যাট এসি বের করে ফেলতে পারি। তো আমার কাছে যেহেতু এরকম একটা রিলেশন আছে, তো এই ইকুয়েশনটা আমার হয়তো বা কাজে লাগতে পারে, হয়তো বা এটা অবশ্যই আমার কাজে লাগবে, কিন্তু এটা কাজে লাগানোর জন্য আমার দুটো জিনিস আগে বের করে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে ব্যাক ইএমএফ ডিসি সাপ্লাইতে কত, ব্যাক ইএমএফ এসি সাপ্লাইতে কত। সো এই জিনিসটা বের করার জন্য তাহলে আমার ব্যাক ইএমএফ এর ইকুয়েশন লাগবে। সো ব্যাক ইএমএফ এর ইকুয়েশনটা কি, ব্যাক ইএমএফ এর ইকুয়েশনটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ যেটা ইনপুট আমি দিচ্ছি সেটা মাইনাস আইএ আর এ, এই যে আর্মেচার কন্ডাক্টর গুলোর মধ্যে যে ড্রপটা হয় আইএ আর এ সেইটা আইএ আর। তাহলে ইবি মানে হচ্ছে আমার ভি মাইনাস আইএ আর। এখন আইএ মানে আর্মেচার কারেন্ট, দুই বেলাতেই তো দেয়া আছে আর্মেচার কারেন্ট ডিসির সময় 1 অ্যাম্পিয়ার, এসির সময় 1 অ্যাম্পিয়ার। সো আমি ইচ্ছা করলে ব্যাক ইএমএফ এই ইকুয়েশন ব্যবহার করে বের করতে পারি। আবার আর্মেচার রেজিস্ট্যান্স তো একই থাকবে, এসি সাপ্লাইতেও আর্মেচার রেজিস্ট্যান্স যা থাকবে ডিসি সাপ্লাইতেও আর্মেচার রেজিস্ট্যান্স তাই থাকবে। সাপ্লাইয়ের সাথে তো রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে, কারণ রেজিস্ট্যান্সটা কি একটা স্ট্যাটিস্টিক জিনিস, একটা ডিভাইসের বা একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স যত সেটা ততই হবে, ইন্ডাকটেন্স যত সেটা ততই হবে, সাপ্লাই যাই থাকে। আচ্ছা, তাহলে আমার
IA RA এগুলো সব দেয়া আছে, বিও দেয়া আছে। আমার ইনপুট ভোল্টেজ ডিসি দেয়া আছে 220 ভোল্ট ডিসি, আবার এসির বেলায়ও দেয়া আছে 220 ভোল্ট এসি সাপ্লাই, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তাহলে আমি এই ব্যাক ইএমএফ এর ইকুয়েশনটা আমার লাগবে ব্যাক ইএমএফ এসি, ব্যাক ইএমএফ ডিসি বের করার জন্য, এবং এনডিসি যেহেতু আমি জানি, তাহলে এখান থেকে খুব সহজে এনএসিটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আমার আর কি কি লাগবে? স্পিড না হয় বের করলাম, তারপর আমার টর্ক লাগবে এবং পাওয়ার ফ্যাক্টর। সো টর্কটা কোথেকে পাবো? টর্কের একটা মুখস্থ ইকুয়েশন আমি জানি যে 9.55 ইনটু পি মেকানিক্যাল ডিভাইডেড বাই এনএস, স্পিড অ্যাট এসি সাপ্লাই, এবং মেকানিক্যাল পাওয়ারটা যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু আমি এই ইকুয়েশন ব্যবহার করে টর্ক বের করে ফেলতে পারি। এগুলো হচ্ছে মোটরের কিছু এস্টাবলিশড ইকুয়েশন, যেগুলো আমরা মোটরের ক্যালকুলেশন করার জন্য রেগুলারলি ব্যবহার করে থাকি। সো মোটরের টর্ক বের করার ইকুয়েশনটা হচ্ছে যে 9.55 ইনটু পি মেকানিক্যাল ডিভাইডেড বাই এনএস। সো এনএসি তো আমি এখান থেকেই পেয়ে যাবো, স্পিড অ্যাট এসি সাপ্লাই। তাহলে আমার কি লাগবে? মেকানিক্যাল পাওয়ারটা বের করা লাগবে। মেকানিক্যাল পাওয়ারটা আবার কিভাবে বের করতে পারি? ওই যে মেকানিক্যাল পাওয়ার বের করার জন্য একটা ইকুয়েশন আছে, ইবি ইনটু আইএ। এই ইবিটা কিন্তু আমার ব্যাক ইএমএফ অ্যাট এসি, সেখানে আমি কমা দিয়ে এসি লিখেছি, যে এসি ব্যাক ইএমএফ যেটা আছে সেটাকে যদি আমি এসি আর্মেচার কারেন্ট যেটা আছে সেটা দিয়ে গুণ করি, তাহলে আমি কিন্তু মেকানিক্যাল পাওয়ার যেটা সেটা পেয়ে যাব। সো E is equal to VI, সেই রকম ভাবে আমি হচ্ছে মেকানিক্যাল পাওয়ারটা পেয়ে গেলাম। তাহলে মেকানিক্যাল পাওয়ার আর এনএসি থেকে আমি টর্কটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে আমার কি লাগবে? পাওয়ার ফ্যাক্টর, যেটা মানে হচ্ছে cos থিটা। সো পাওয়ার ফ্যাক্টর cos থিটাটা আমি এই ইকুয়েশন থেকে ব্যবহার বের করতে পারি। এখন এই ইকুয়েশনটা কোত্থেকে আসলো এই জিনিসটা জানতে পারবেন আপনারা এই পেজ। সো আমরা কি মোটামুটি ক্লিয়ার যে আমরা প্রবলেমটা বুঝতে পারছি যে আমাদের কি কি ইনফরমেশন দেয়া আছে, কি কি বের করতে হবে, এবং অ্যাসোসিয়েটেড কোন কোন ইকুয়েশনগুলো ব্যবহার হতে পারে? সবাই বুঝতে পারছি তো? জি ম্যাম। ভেরি গুড। এই অবস্থাতে এখন আমরা পরের পেজে চলে যাই। তো আমাদের এক নম্বরে কি করতে হবে বলেন তো? ব্যাক ইএমএফ বের করতে হবে Back দুই EMF ক্ষেত্রেই, বের করতে হবে। ডিসি আর এসি ক্ষেত্রে ব্যাক ইএমএফ বের করে নিতে হবে। ইয়াস, আমাদের দুই ক্ষেত্রে ব্যাক ইএমএফ বের করতে হবে, এবং সেখান থেকে আমরা পেয়ে যাব প্রথম আমাদের যেটা ক্যালকুলেট করতে বলা হচ্ছে সেটা স্পিড। সো আমরা বের করি। আচ্ছা, ডিসি সাপ্লাই দেওয়া অবস্থায় ব্যাক ইএমএফ এর সূত্রটা কি? ব্যাক ইএমএফ ডিসি মানে হচ্ছে ভি মাইনাস আইআরএ। সো আমার ডিসি ভোল্টেজটা কত? এই ভিটা কত হবে? 220 220। আইএ কত? 1 ampere. 1 অ্যাম্পিয়ার, আরএ কত? আর 20 ওহম। তাহলে একটু বলেন তো আমার ডিসিতে ব্যাক ইএমএফটা কত হবে? 220 মাইনাস 200 ম্যাডাম। 200 হবে। তো এই যে 200 ভোল্ট আমার ব্যাক ইএমএফটা হচ্ছে 200 ভোল্ট। জাস্ট গড়গড় করে বসাই দিলাম ইকুয়েশনে। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে, এই যে ব্যাক ইএমএফ এর ইকুয়েশনটা এটা ডিসির জন্য প্রযোজ্য, এসির জন্য আবার এই রিলেশনটা বা এই সূত্রটা ব্যবহার করলে হবে না। কারণ এসিতে যেহেতু এসি সাপ্লাই, এসিতে আমার কি হবে? এই যে রেজিস্ট্যান্সের সাথে সাথে রিঅ্যাকট্যান্সের একটা ড্রপ হবে না এখানে? জি ম্যাম। আর এর পার্টটা একটু চেঞ্জ আইএআরএ আইএআর এর পার্টটা চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি আইএআর এর পার্টটা কিভাবে চেঞ্জ হবে? এখানে প্লাস আকারে আইএ এক্স এ এরকম একটা টার্ম চলে এক্সেল আসবে। বা এক্সএস এটা কি আছে? হ্যাঁ, এক্স এক্স এই আমরা যদি ধরি, যেহেতু আর্মেচারের ইন্ডাকটেন্স থেকে আর্মেচারের রিঅ্যাকট্যান্স বের করবো, সো এক্স এই রাখলাম আমরা। ঠিক আছে? সো আইএ এক্স এর টার্মের আরেকটা টার্ম চলে আসবে। সো সেটা আমরা কোত্থেকে পাবো? তো সেটার জন্য আমাদেরকে একটু ভেক্টর ডায়াগ্রাম বোঝা লাগবে, যে আমার যে মোটরটা আছে সেটার একটু ভেক্টর ডায়াগ্রামটা আমাকে বুঝতে হবে। তো আমার যে মোটরের মধ্যে আমি সাপ্লাই ভোল্টেজ ভি দিলাম, এই ভিটা হচ্ছে আমি এরকম ভেক্টর আকারে আঁকতে পারি। তার আর্মেচারের মধ্যে যে ড্রপ হচ্ছে, তার যে ব্যাক ইএমএফ অংশটুকু, তার যে রিঅ্যাকট্যান্সের ড্রপের অংশটুকু, এই সবগুলো জিনিস কিভাবে একটা ভেক্টর ডায়াগ্রাম আকারে প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায়? প্রথমত, যেহেতু আমি এসি সাপ্লাই, এবার গতবার ছিল ডিসি সাপ্লাই, তো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো কিন্তু অ্যাঙ্গেল ডিফারেন্স ছিল না। যেই পথে ভি সেই পথেই আইআর। কিন্তু এইবার যেহেতু আমার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে, কারণ এবার আমার ইনপুটটা কি? এসি ভোল্টেজ। এসি ম্যাডাম। এসি ইনপুট। তাহলে আমার এই ভোল্টেজ আর এই কারেন্টের মধ্যে একটা অ্যাঙ্গেল ডিফারেন্স হবে। এখন তাহলে আমি ফাইটাকে রেফারেন্স ধরে এইখান থেকে ড্র করা শুরু করব, যে প্রথমে আমার যে আর্মেচারের রেজিস্ট্যান্স ড্রপটা আছে
সেই ড্রপটা আমি এখানে ড্র করলাম, যে আই এ আর এ ড্রপটা। আচ্ছা, আরেকটা কথা আমাকে বলেন, তাহলে আমার যে টোটাল এই যে বিটা আমি এখানে দিচ্ছি, এই টোটাল বিটা কোথায় কোথায় খরচ হচ্ছে? এই ফিল্ডে খরচ হচ্ছে, ফিল্ডে খরচ হচ্ছে, আর হচ্ছে আর্মেচারের মধ্যে খরচ হচ্ছে, আর আর্মেচারের মধ্যে ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে ইনপুটের জন্য, তাই না? তাহলে এই 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 লাইনটাকে যদি আমি হচ্ছে একটু এই জিনিসটাকে এই পাশে নিয়ে লিখি, তাহলে বি সমান সমান কি লেখা যায়? বাকি সবগুলোর যোগফল বি প্লাস আইআর বি ইজ ইকুয়াল টু ইবি প্লাস আইআর। তাহলে আমরা ওই জিনিসটাই এখানে ব্যবহার করবো, এই রিলেশনটাই ব্যবহার করবো। আচ্ছা, আমরা আগে একটু দেখি যে ভেক্টর ডায়াগ্রামটা কোথা থেকে আসলো। সো এবার আমার ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা অ্যাঙ্গেল চলে আসবে, যেটা হচ্ছে আমার ওই যে cos থিটা পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, তো প্রথমে আমাকে যেভাবে ড্র করতে হয়, আমাকে একটা ফাই কে রেফারেন্স ধরে আই এ আর এ সকল ড্রপ গুলো আগে আঁকতে হয়। সো প্রথমে আমি হচ্ছে রেজিস্ট্যান্স যেহেতু, তাহলে আমার কি এভাবে পেজে থাকবে ইবির সাথে, এভাবে করে আমি রেফারেন্স ধরে আমি আঁকলাম হচ্ছে আই এ আর এ। তারপরে আমার যে ইবি ব্যাক ইএমএফ হচ্ছে সেটার জন্য যে ভোল্টেজটা সেটা আঁকতে হবে। সো এইটুকু থেকে এইটুকু হচ্ছে আমার সেই ব্যাক ইএমএফ। এটা কিন্তু এসির জন্য, এই ইবি এসি যেটা শুধুমাত্র ই লেখা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ইবি এসি। আচ্ছা, সো রেজিস্ট্যান্স এর ড্রপ, ব্যাক ইএমএফ, এখন রিঅ্যাকট্যান্স ড্রপ। এখন রিঅ্যাকট্যান্স ড্রপটা আবার কি? আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে না এই ইবি এর সাথে? তাহলে আমি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আমি লিখবো হচ্ছে আই এ এক্স এর ড্রপটা কি? আচ্ছা, এখন এইটা যে মাথায় আসলো, এই মাথাটাকে এই মাথার সাথে জয়েন করে দিলে যে লাইনটা পাবো, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ ভি। তো এখান থেকে আমার চলে আসলো অ্যাকচুয়ালি ভেক্টর ডায়াগ্রাম। এখন এইটা কিসের মতো দেখতে বলেন তো? সমকোণী ত্রিভুজের মতো দেখতে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে এই ভিটা কি বলেন তো? সমকোণী ত্রিভুজের অতিভুজ। এটা কি? লম্ব। আর এটা কি? ভূমি। আচ্ছা, ভূমিটা কয় ভাগে ভাগ করা? দুই ভাগে। একটা হলো আইআর এ আর ইবি মানে ব্যাক ইএমএফ আর একটা ব্যাক ইএমএফ। তাহলে এখন এই সমকোণী ত্রিভুজ ব্যবহার করে আমি যদি বলি এই ব্যাক ইএমএফ এর ভ্যালুটা বের করা যাবে? যাবে না। জি ম্যাম। কারণ কি? সমকোণী ত্রিভুজ স্কয়ার ভূমি ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন ভূমির মধ্যে কিন্তু এই জিনিসটাও আছে, আবার এই জিনিসটাও আছে। ওকে, ফাইন। এখন এই ভিটা কি আমি জানি? এসি সাপ্লাই ভোল্টেজ কত আমি জানি? জি ম্যাম জানি। আচ্ছা, আর্মেচার কারেন্টটা কত আমি কি জানি? এসি সাপ্লাই জানি। আচ্ছা, ওই যে আমাদের একটা এল এর ভ্যালু দেয়া ছিল না, ইন্ডাকটেন্স এল? জি ম্যাম, ওইখান থেকে এক্স বের করব। আচ্ছা, এল এর ভ্যালু থেকে এক্স এ বের করা যায় না? জি ম্যাম। কিভাবে বের করা যায়? সূত্রটা কি? 2πfl। আচ্ছা, যদি এখানে ইন্ডাকটেন্স না থেকে ক্যাপাসিট্যান্সের কথা বলা হয়, 1/2πsc 1/2πfc। আপনারা তো অনেক কিছু পারেন, মাশাআল্লাহ। ওকে, তাহলে এখন আমি রেজিস্ট্যান্স, আর্মেচারের রেজিস্ট্যান্স জানি? জি ম্যাম জানি 20 ওহম। আবার আমি হচ্ছে আর্মেচারের কারেন্টও জানি, এসি সাপ্লাই। তাহলে আমি এখানে সব কিছু জানি, শুধুমাত্র কোন জিনিসটা জানি না বলেন তো? ব্যাক ইএমএফ। ই জানি। ব্যাক ইএমএফ এসি যেটা, সেটুকু, এইটুকু শুধু আমি জানি না। তাহলে এটা বের করা আমার জন্য কোনো ব্যাপার? মাইনাস করে দিন। জাস্ট এই সূত্রটা ব্যবহার করব যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু আই এ আর এ প্লাস ইবি এসি স্কয়ার প্লাস আই এ এক্স এ হোল স্কয়ার। তাহলে এখান থেকে ইবিটা বের করে ফেলবো। এখন ইবিটা বের করতে গেলে আমি দেখতেছি আমার আবার এক্স এ লাগবে। তো এক্স এ তো আমার কাছে সরাসরি দেয়া নাই, কিন্তু আমার কাছে এল এ দেয়া আছে। সো এল এ আমি 2πfl করে আমি এক্স এটা বের করে ফেললাম। তাহলে এখন এই ইকুয়েশন থেকে আমি হচ্ছে ব্যাক ইএমএফ এসি টা বের করতে পারি না? জি ম্যাম। আচ্ছা, একটু বের করেন তো, ক্যালকুলেটর একটু ধরে ধরে একটু দেখেন তো আমার এক্স এটা কি 125.67 হয় কিনা, এবং ইবি এসি যেটা সেটা 160.57 হয় কিনা। ম্যাডাম এক্স এটা ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম এটা ওহম হবে? এল এর ভ্যালু তো জানি না, এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু জানেন না? 1.4 হেনরি জানি তো, মানে উপরে রাইখে আসছে, যে ভুলে গেছি। 0.4 হেনরি। 0.4 হেনরি। তাহলে এবার বলেন, আপনারা একটু ক্রস চেক করে দেখেন তো আমার হিসাব ঠিক আছে কিনা। জি ম্যাম, ঠিক আছে। 125.67। তাহলে ম্যাডাম ভুল করি নাই না? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। তাহলে এবার ব্যাক ইএমএফ এসি টা বের করেন, দেখেন 157 হলো কিনা।
এই হিসেবটা করতে একটু সময় লাগবে, সমস্যা নাই, করেন, করে আমাকে একটু জানান এবং আমরা একটু ক্রস চেক করবো যে সবারই কি একই রকম আসছে নাকি দু একজনের আবার অন্যরকম মান আসছে, এটাও একটু দেখবো। তো যার রেজাল্টটা সংখ্যাগরিষ্ঠ হবে, মানে অনেকেরই যে রেজাল্টটা আসবে বুঝতে হবে সেটাই মনে হয় ঠিক, এবং সেটা যদি 160.57 হয় তার মানে ম্যাডামও ঠিক আছে। আয়ের ভ্যালুটা যদি কত হয়েছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। আই এর ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার দুই ক্ষেত্রেই, এসি ডিসি দুটাতেই। রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম, আর এক্স এর মধ্যে যে এলটা লাগবে সেই এল হচ্ছে 0.4 হেনরি। ম্যাম ঠিক আছে 160.7 67 না 57? সরি 57। 57। ওকে, সবার একই রকম রেজাল্ট আসছে? কেবল তো ভ্যালু বসাইলাম, এখনো যায়নি। আচ্ছা, সমস্যা নেই, করেন। আমরা এই প্রবলেমটা একটু হাতে ধরে ধরে করবো যাতে এই রিলেটেড যত প্রবলেমই ম্যাডাম দেখ না কেন পরীক্ষার খাতা যাতে ব্ল্যাঙ্ক না থাকে। আশিকুর, জি ম্যাম হয়েছে। ঠিক আছে এটাই হবে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কিন্তু ব্যাক ইএমএফ বের করে ফেলছি দুই ক্ষেত্রেই, ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রেও ব্যাক ইএমএফ বের করে ফেলছি, এসি সাপ্লাইয়ের ক্ষেত্রেও ব্যাক ইএমএফ বের করে ফেলছি। আচ্ছা, এখন তাহলে এই যে কারেন্ট আইএ আর এই যে ভোল্টেজ, এদের যে অ্যাঙ্গেল ডিফারেন্সটা, এটাই কিন্তু আমার ওই যে পাওয়ার ফ্যাক্টর cos থিটা, এটাই হচ্ছে সেই থিটা বা ফাই, যেটাই বলি না কেন, এটাই হচ্ছে সেই অ্যাঙ্গেলটা পাওয়ার ফ্যাক্টর। তার মানে বোঝা যাচ্ছে আমার এই জিনিসটা আবার ব্যবহার হবে পাওয়ার ফ্যাক্টর ব্যবহারের সময়, বের করার সময়। ওকে ফাইন, এখন আমরা আমাদের ইয়ের কাছে চলে যাই, প্রথম কাজটাতে চলে যাই। আমাদের প্রথম কাজটা ছিল স্পিড বের করা। তো স্পিডের সাথে ব্যাক ইএমএফ এর একটা আমরা সমানুপাতিক রিলেশন জানি, সেটা থেকে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করে ফেলছি। এখন এখান থেকে জাস্ট এনএসিটা বের করতে হবে। এখন ব্যাক ইএমএফ ডিসিটা জানো কত? ব্যাক ইএমএফ ডিসি 200। ব্যাক ইএমএফ এসিটা কত? 160.7। আর আমার স্পিড ডিসিতে কত? 2000 আরপিএম। তাহলে এবার স্পিড এট এসি বের করে ফেলেন তো, কত আসে? না এই 1605.7। 1605.7 আসে, তাই না? আচ্ছা, তাহলে এখন এই নিউমেরিক ভ্যালুগুলো তো শুধু দেখতে হবে না, বের করলে হবে না, এটা থেকে একটু নিজে নিজে একটা কনফিউশন ডেভেলপ করতে হবে বা কিছু একটা মানে মানে বুঝতে হবে, তাই না? তাহলে এখন একটু বোঝার চেষ্টা করেন তো যে আমার ডিসি সাপ্লাইতে যে স্পিডটা ছিল, এসি সাপ্লাইতে কি স্পিডটা একই রকম আছে? কমে গেছে। কমে গেছে। তার মানে আমার যে ইউনিভার্সাল মোটরের কথা বলছি, সে এসিতেও চলে ডিসিতেও চলে, খুব ভালো কথা, কিন্তু তার ডিসিতে পারফরম্যান্স তাই না? সে একই ভোল্টেজ, আমি কিন্তু ডিফারেন্ট ভোল্টেজে দিই না, 220 ভোল্টেজ ডিসি ডিসি, ঠিক 220 ভোল্টেজ এসিও ডিসি, কিন্তু একই ভোল্টেজে একই ইনপুটে দুজনের পারফরম্যান্স কিন্তু দুই রকম। দেখেন, ওর স্পিড ছিল 2000 আরপিএম আর এর স্পিড হচ্ছে 1600 আরপিএম। তার মানে এসিতে সে ঘোরে কিন্তু পারফরম্যান্স কিন্তু ডিসিতে একটু পুয়ার দেয়, তাই না? আচ্ছা, এই জিনিসটা কেন হলো বলেন তো? যে লসটা হইতেছে, ওই যে আগে আমার ব্যাক ইএমএফ এর মধ্যে তো আইআর ছিল, এখন তো আইআর এর সাথে আরো একটা পার্ট অ্যাড হয়ে গেছে, ব্যাক ইএমএফ। আমার ব্যাক ইএমএফটা কমে গেছে অ্যাজ এ রেজাল্ট, যেহেতু ব্যাক ইএমএফ এবং স্পিড সমানুপাতিক, তো ব্যাক ইএমএফ কমে গেছে মানে স্পিডটাও কমে গেছে। আমি এডিকারের লস। তাছাড়াও তো আরো লস তো অনেক ব্যাপার স্যাপার আছে না, যেটা এসি সাপ্লাই ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার আছে। সো ফ্রিকোয়েন্সির কারণে আমার যে কোর লস যেগুলো আছে, হিস্টেরিসিস লস, ইজি কারেন্ট লস, সেগুলো তো ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, সেগুলো তো আমার বেড়ে গেছে। দ্যাটস ওয়াই আমার কিন্তু এফিসিয়েন্সির কথা যদি আমি চিন্তা করি, তাহলে আমার সে কিন্তু এসিতে এফিসিয়েন্সিটা কম ডিসি থেকে, তাই না? আচ্ছা, তাহলে যদি এরকম একটা প্রবলেম আমি আপনাকে দেই এবং বলি, সেখান থেকে যদি একটা কমেন্ট করো তো যে এসি সাপ্লাইতে তোমার মোটরটা সবথেকে বেশি ভালো চলতেছিল না ডিসি সাপ্লাইতে ভালো চলতেছিল, কমেন্ট করা যাবে না? ডিসিতে ভালো চলবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি আমি বলি যে কেন এই পরিবর্তনটা আসলো, এসি স্পিড আর ডিসি স্পিডের মধ্যে যে একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনটা কার কারণে হলো বলে তুমি মনে করো? একটু একটা কোশ্চেন করি, আনসার করা যাবে না? জি ম্যাম, করা যাবে। কারণ আমাদের আর্মেচারে একটা ইন্ডাক্টেন্স
মানে ইন্ডাক্টর আছে যার কারণে অন হচ্ছে। এইভাবে করে অ্যান্সার করতে হবে, মানে জাস্ট কোশ্চেন মুখস্থ করে গড়বড় করে অঙ্ক সলভ করে দিয়ে আসলে হবে না, বুঝে বুঝে করতে হবে। এবং এরকম টুকিটাকি যদি নলেজ বা আপনার টেস্ট করার জন্য দু একটা কোশ্চেন করা হয় সেটাও অ্যান্সার করতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি হচ্ছে কি বের করব, টর্ক বের করবো আর পাওয়ার ফ্যাক্টর বের করবো। আচ্ছা, সো ফার্স্টে পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেলি, তারপরে আমি টর্ক বের করবো, না যেহেতু এখানে এইভাবে করে লিখছি আমি। আচ্ছা, এখন পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য আমার লাগবে হচ্ছে এই কজের এই ফাই এর মান, তাই না? কস থিটা বা কস ফাই মানে তোমার পাওয়ার ফ্যাক্টর। ভোল্টেজ এবং কারেন্টের যে অ্যাঙ্গেলের কোসাইন মান সেটাই আমার পাওয়ার ফ্যাক্টর না? আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করা যায় বলেন তো? ম্যাম এই যে কজের ফর্মুলা থেকে ভূমি বাই অতিভুজ। ইয়েস, কজের ফর্মুলা থেকে। কজের ফর্মুলাটা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখেন cos ফাই সমান সমান একটা জিনিস লেখা আছে, এটা কি সেই জিনিসটাই লেখা আছে যে ভূমি বাই অতিভুজ? জি ম্যাম। তাহলে এই ইকুয়েশনটা কি মুখস্থ করা লাগবে? নো ম্যাম। এটা কোত্থেকে আসলে, এটা কি বোঝা গেছে? ওই যে ভেক্টর ডায়াগ্রাম আমরা ড্র করছিলাম সেখান থেকে পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন এই ব্যাক ইএমএফ এর ভ্যালু, তারপরে আইএআর এর ভ্যালু, ভিএফএল এগুলো বসান, তাহলে দেখবেন যে cos ফাই বা পাওয়ার ফ্যাক্টর যেটা সেটা আসবে 0.82। আসছে না সবার? দেখেন তো একটু ট্রাই করে। জি ম্যাম, এটা 0.82 আসে। 0.82 আসে। আচ্ছা, তাহলে ফাই এর মানটা কত আসবে? প্লিজ কল ইনভার্স করে দাও। cos ইনভার্স 0.82 হচ্ছে 34.83। ইয়েস, ঠিক আছে। সবার এরকম আসছে তো? জি ম্যাম। আমরা নিজেরা কিন্তু একটু ক্যালকুলেটরে চেপে চেপে করে দেখবো, ম্যাম প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ বলেন সোহেল। বলতেছি ম্যাম, এই যে পাওয়ার ফ্যাক্টরে আপনার যে ব্যাক ইএমএফ এসিড থেকে আমরা ডিসি কেন দিলাম না ম্যাম? আচ্ছা, যদিও আপনি একটা স্টুপিডের মতো কোশ্চেন করেছেন, কিন্তু আমি আপনাকে একটু বুঝাই দেই, কারণ আপনি এখন ফোর্থ ইয়ারে, স্টুপিড কোশ্চেন করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, cos থিটা সেটা কি আমাকে সেটা আগে বলেন। cos থিটা মানে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরটা কি জানো? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা, তার cos মানটাই তো পাওয়ার ফ্যাক্টর না আমার? জি ম্যাম। আচ্ছা, এখন বলেন আমার ডিসি সোর্সে ডিসি সাপ্লাই যখন আমি দিই তখন ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা কত থাকে? 0 ম্যাম। তাহলে ডিসি সাপ্লাই ক্ষেত্রে আমি কেন পাওয়ার ফ্যাক্টর বের করবো? পাওয়ার ফ্যাক্টর ডিসি সোর্স বা ডিসি সার্কিটে কখনো পাওয়ার ফ্যাক্টর শব্দটা শুনছেন? এই পাওয়ার ফ্যাক্টর নামটা প্রথম শুনছেন কখন? যখন এসি সোর্স নিয়ে পড়াশোনা শুরু করছেন, তাই না? কারণটা কি ছিল? কারণ এসিতে ওই যে ভোল্টেজ আর কারেন্ট একই দিকে থাকে না, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা অ্যাঙ্গেল ডিফারেন্স থাকে, যার কারণে এই পাওয়ার ফ্যাক্টরটা আসে। তার মানে আমি এখানে যে ইবি এসি ব্যবহার করবো, সেটা কি এসির জন্য না ডিসির জন্য ব্যবহার করবো? এসির জন্য ম্যাম। ঠিক আছে, অবশ্যই। সোহেল কি মাইন্ড করছেন আমি আপনাকে একটু জি না ম্যাম, মাইন্ড প্রথমে যে শব্দটা বলছি তার জন্য? না না ম্যাম, মাইন্ড করি। আচ্ছা, ঠিক আছে। না মানে আমার কাছে বলে নিয়ে পরে আবার কেমন লাগে? না ম্যাম, আমার মাথায় ছিল না, সেই জন্য ফোর্স করে। হ্যাঁ, এরকম মানে এটা সেই জন্যই বললাম আমি, হচ্ছে মানে এই জন্য ইজি করে আপনাকে বললাম যে এই জিনিসটা খুবই ইজি, কিন্তু আমরা অনেক সময় মানে মিস করে যাই, তো সমস্যা নেই। কিন্তু একটু যদি মাথা ঠান্ডা করে চিন্তা করেন তাইলে দেখবেন অ্যান্সারটা আপনি নিজেই জানেন। আচ্ছা, এই ভুলগুলো কিন্তু করা যাবে না। এখন আপনারা বড় হয়ে গেছেন, এখন আপনারা ফোর্থ ইয়ারে পড়েন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এসি সিগন্যালে পাওয়ার ফ্যাক্টর থাকে, ডিসি সিগন্যালে কোনো পাওয়ার ফ্যাক্টর থাকে না। এই জিনিসটা একদম মাথার মধ্যে গেঁথে থাকতে হবে, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে এবার টর্ক বের করতে হবে। টর্কের ইকুয়েশন মুখস্থ ইকুয়েশন আমি জানি যে 9.55 ইনটু পি মেকানিক্যাল ডিভাইডেড বাই এনএসি। 9.55 তে 9.55, আর এনএসি তো আমি পেয়ে গেছি, তাহলে পি মেকানিক্যাল বের করে ফেলতে পারবো না? সরি, টর্ক বের করে ফেলতে পারবো না? হ্যাঁ, টর্ক বের করতে পারবো, কিন্তু আমার ওই পি মেকানিক্যালটা লাগবে। তো পি মেকানিক্যালের জন্য ওই যে ইভিএসি ইনটু আইএ, পি ইজ ইকুয়াল টু ভিআই, এইভাবে করে হচ্ছে আমি মেকানিক্যাল পাওয়ারটা বের করে ফেলবো। তাহলে মেকানিক্যাল পাওয়ারটা হবে হচ্ছে 160.57 এইটাই। ম্যাম একটা আমি কারণ আর্মেচার, হ্যাঁ ম্যাম, আমরা যখন মেশিন 2 করেছিলাম তখন আসলে টর্কের দুইটা পার্থক্য ছিল, একটা হচ্ছে শেপ টর্ক আর একটা কি যেন ছিল, ভুলে গেছি। হ্যাঁ, তো পার্থক্যটা কেন হয়, মানে শেপ টর্ক এবং ওই টর্কের মধ্যে পার্থক্যটা কেমন হচ্ছে? আচ্ছা, এই মুহূর্তে তো আমি এটার অ্যান্সার দিতে পারবো না, কারণ এটা এখন আমার কাছে মানে স্পষ্ট না বা মনে নাই। ঠিক আছে, আমি হয়তো পরে অ্যান্সার করতে পারবো।
ঠিক আছে? সো আমরা হচ্ছে মেকানিক্যাল পাওয়ারটা একটু দেখি। তো মেকানিক্যাল পাওয়ারটা হচ্ছে আমাদের ইভিএসি ইনটু আইএ। তো ইভিএসি আইএ করলে আমাদের পেয়ে যাবো হচ্ছে আমরা মেকানিক্যাল পাওয়ারটা, এবং সেটা থেকে পেয়ে যাবো হচ্ছে আমাদের টর্কটা। সো টর্ক চলে আসলো 0.96। তো এটাই হচ্ছে কিন্তু আমার অ্যান্সার। তো আমি 3টে অ্যান্সারই পেয়ে গেছি, আমার কিন্তু প্রবলেম সলভ। আচ্ছা, তো এই যে প্রবলেমটা আমরা করলাম, এই ধরনের যে কোনো প্রবলেম দেয়া হয়, যদি বলা হয় যে এনডিসি বের করো, বা হচ্ছে এসি বের করো, বা ব্যাক ইএমএফ ডিসি বের করো, ব্যাক ইএমএফ এসি বের করো, পাওয়ার ফ্যাক্টর বের করো, বা আমার হচ্ছে টার্মিনাল ভোল্টেজটা সাপোজ মনে করেন আমি ওমিট করে রাখলাম, বললাম যে টার্মিনাল ভোল্টেজটা বের করো, তাছাড়া সবকিছু দিয়ে রাখলাম, তাহলে বের করা যাবে না? জি ম্যাম। ওকে, যদি বললাম যে ইন্ডাকট্যান্সের ভ্যালু দেই নাই, কিন্তু হচ্ছে আমি রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা দিয়ে রাখছি যে এক্স এ সমান সমান এত, তাহলেও বের করা যাবে না? জি ম্যাম। সো এইখানে যেই জিনিসগুলা মানে ভ্যারিয়েবল বা যেগুলোকে পরিবর্তন করা যায়, এরকম যে কোনো জিনিসই আমি যদি হচ্ছে উল্টায় পাল্টায় দিই, সবকিছু অ্যান্সার করা যাবে না? মোটরের সূত্রগুলো আরেকবার রিভিউ করা লাগবে, রিভিউ করলে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ইয়াস, এখন মোটরের এই সূত্রগুলো ছাড়াও তো আরো অনেক সূত্র আছে, তাই না? তো ওই সূত্রগুলো আমরা দেখবো, কিন্তু ওই সূত্রগুলোর হেল্প তো আমাদের কখনো লাগতে পারে, তাই না? ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের প্রবলেম 1। সো প্রবলেম 2 হচ্ছে সিমিলার, এরকম একটা প্রবলেম দেয়া আছে, তো যেটা আপনারা বাসায় বসে বসে করবেন, ঠিক এটার মতো করে করবেন, এবং এই ভেক্টর ডায়াগ্রামটা নিজেরা ধরে ধরে আনবেন, তাহলে আপনাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটর থেকে এর বেশি আমরা কিছু করবো না। আজকে আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে টপিক, সেটা হচ্ছে এসি সিরিজ মোটর। সো ইউনিভার্সাল মোটর থেকে আর কারো কোনো কোশ্চেন আছে? বলেন ইকবাল। ম্যাম, এই যে অঙ্কগুলা রিলেটেড, এই অঙ্ক রিলেটেড মানে বইয়ে আছে নাকি? হ্যাঁ, বইয়ে আছে, আপনি অনলাইনে সার্চ করে অনেক কিছু দেখতে পারেন। না ম্যাডাম, বইটা কোন বই থেকে যার বইয়ে আছে। তাছাড়াও আমাদের হচ্ছে কোর্স আউটলাইন যেটা আছে, সেখানে আরো কিছু বইয়ের রেফারেন্স দেওয়া আছে, ওই বইগুলো থেকেও আপনি হচ্ছে দেখতে পারেন। অথবা আপনি হচ্ছে এসি মোটর, ডিসি মোটর সম্পর্কে যত বই আছে সেইসব বইগুলোতেও দেখতে পারেন। সব জায়গায় একই, এই কোশ্চেনগুলো এগুলো দিয়েই অঙ্ক করতে, কোনো জায়গায় কোনোটা প্রকাশ করার ভঙ্গি এক এক রকম, এই আর কি। ঠিক আছে? তো আমার মতে আপনি হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে এই ইকুয়েশনগুলো একটু মনে রাখতে হবে। এই ইকুয়েশনগুলো আপনার হাতে থাকলে যে প্রবলেমে আপনাকে দেখতে না কেন আপনি সব কিছু সলভ করে দিতে পারেন, কিন্তু এই ইকুয়েশনগুলো যদি প্রপারলি না জানি তাহলে কিন্তু মহাবিপদ। তো এই ইকুয়েশনগুলো যদি খুব সুন্দর করে নোট ডাউন করে রাখেন, এবং যদি বুঝতে পারেন যে আমি কোন ইকুয়েশনটা এখন ব্যবহার করবো, সো আমি হচ্ছে এই ইকুয়েশনটা ব্যবহার করবো, কারণ যদি আমার স্পিড আর ই ব্যাক ইএমএফ এরকম রিলেশন থাকে, আমি পাওয়ার ফ্যাক্টরটা ভেক্টর ডায়াগ্রাম থেকে ব্যবহার করে বের করতে পারবো, টর্কটা এই ইকুয়েশন থেকে ব্যবহার করতে পারবো। তো এই রিলেশনগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা ম্যাম, আমাদের এই কোর্সে কি জেনারেটর আসবে না খালি শুধু মোটর নিয়ে, মোটর রিলেটেড থাকবে? হ্যাঁ, আমরা হচ্ছে স্পেশাল মেশিনগুলো পড়বো যেগুলো লোড হিসেবে ব্যবহার করা হয়, বেশিরভাগ হচ্ছে মোটরগুলো সেই। তাহলে মোটরের সূত্রগুলো রিভিউ করলে হবে না? হ্যাঁ, মোটরের সূত্রগুলো রিভিউ করলে ইনশাআল্লাহ সব প্রবলেম পারা যাবে। সো ইউনিভার্সাল মোটর থেকে আর কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের পরের টপিকে চলে যাই, যেটা হচ্ছে এসি সিরিজ মোটর। আচ্ছা, এসি সিরিজ মোটর পড়ানোর আগে একটা জিনিস আমি আপনাদের কাছে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে এই যে ইউনিভার্সাল মোটরটা, সেটাও কি একটা এসি মোটর না? সেটা আসলে একটা এসি মোটর আর একটা ডিসি মোটর, দুইটার যোগফল হচ্ছে ইউনিভার্সাল, ঠিক কিনা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন ইউনিভার্সাল মোটর পড়ার সময় আমরা কি বলছিলাম, যে ওই সেম মোটরটাকে আমি ডিসিতেও অপারেট করতে পারি। ম্যাম, ইয়েস, ম্যাম, বলেন ম্যাম, বলেন, শুনছি। হ্যালো, হ্যাঁ, মোর বেবি নেট প্রবলেম নেই। ঠিক আছে, আমাকে একটু চ্যাট বক্সে লিখে দেন নেটওয়ার্ক প্রবলেম করে, কারণ আমি আপনার কথা শুনতে পাইনি। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম, যে আমরা বলছিলাম যে ইউনিভার্সাল মোটর হচ্ছে এসি সাপ্লাইতেও চলে, ডিসি সাপ্লাইতেও চলে। সো বেসিকলি একটা ইউনিভার্সাল মোটর হচ্ছে কি মোটর? জন্মগতভাবে একটা AC মোটর। সে হচ্ছে একটা DC সিরিজ মোটর। ডিসি মোটর। হ্যাঁ, ডিসি মোটর। এবং সেটাকে আমি ইচ্ছা করলে এসিতেও অপারেট করতে পারি, কিন্তু এখন এই যে তাকে আমি এসিতে অপারেট করবো, তার মধ্যে সে কি এমনি এমনি এসি সাপ্লাই তো একই রকম সবকিছু দিবে, নাকি কিছু মডিফিকেশনের দরকার হতে পারে?
মডিফিকেশন লাগবে না। অবশ্যই মডিফিকেশন হবে, কারণ আমরা একটুক্ষণ আগেই দেখছি যে এসিতে তার কিন্তু পারফরমেন্স কি বাজে পারফরম্যান্স। বাজে বলা যাবে না, সে DC 16টা থেকে আরপিএম low। দিচ্ছে, অ্যাটলিস্ট সে মানে 50% উপরে আমাকে দিচ্ছে, তো বাজে বলা যাবে না যে তার পারফরমেন্সটা একটু পুয়ার, মানে এই পারফরমেন্সটাকে আর একটু ইমপ্রুভ করা দরকার। সেই জন্যই আমার এই যে মডিফিকেশনগুলো এইগুলো লাগবে। তার মানে যে ডিসি সিরিজ মোটর আছে সেটাকে আমি যে ইউনিভার্সাল মোটর ব্যবহার করতেছি না, ইউনিভার্সাল মোটর হিসেবে ব্যবহার করতে চাইলে ওই ডিসি সিরিজ মোটরটাকে আমি কিছু কিছু জায়গায় একটু মডিফাই করে নিব, তাহলেই কিন্তু সেটা এসি সিরিজ মোটর হয়ে যাবে বা ইউনিভার্সাল মোটর হবে, তাই না? তাকে এসি ডিসি দুটাতে অপারেট করতে পারবো। সো এসি সিরিজ মোটর অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সাল মোটরের যে এসি পার্টটুকু ছিল না সেই পার্ট, কিন্তু আমরা তখন হচ্ছে ইউনিভার্সাল মোটর পড়ার সময় ডিটেইলে দেখি নাই যে এসিতে শুধুমাত্র তার ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখি যে কিভাবে এসিতে সে কাজ করে, পজিটিভ হাফ সাইকেলে কিভাবে কাজ করে, নেগেটিভ হাফ সাইকেলে কিভাবে কাজ করে, শুধুমাত্র ওইটা দেখি, কিন্তু তার কনস্ট্রাকশনে কি চেঞ্জ করা হয়, কি মডিফিকেশন করা হয়, এইগুলো বিস্তারিত তখন দেখি নাই। তো এখন আমরা এই এসি সিরিজ মোটর পড়ার সময় এই জিনিসগুলো দেখবো। এবার কি বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে নামটা শুনে কি বোঝা যাচ্ছে? এসি সিরিজ মোটর। সো এসি সাপ্লাই চলবে এবং ফিল্ডটা থাকবে আর্মেচারের সাথে কিভাবে সিরিজে ম্যাডাম। সিরিজে থাকবে। আচ্ছা, তাহলে এখন যদি এই ছবিটা একটু দেখাই, সো এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো আমি আপনার সাথে বলবো মুখে, কারণ এই লেখাগুলো কি ইন্টারেস্ট জানা উচিত। সেটা হচ্ছে কি বলতে দেখেন যে ডিসি সিরিজ মোটর স্যাটিসফাই অল রিকোয়ারমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড সার্ভিস, বাট দ্য ট্রান্সমিশন অফ এসি পাওয়ার ইজ মোর ইকোনমিক্যাল দ্যান ডিসি। সো এই যে এসি সিরিজ মোটরের মানে চাহিদা বা সে কেন এসি সিরিজ মোটর পপুলার হয়ে গেল বা এসি সিরিজ মোটরের কেন দরকার পড়লো, তার মানে কি আমরা বুঝতে পারতেছি যে ডিসি সিরিজ মোটর যে ছিল সে কিন্তু সকল সার্ভিস ওয়ার্ক সবকিছু ফুলফিল ঠিকঠাক মতোই করতে পারতেছিল, তার সার্ভিসও ভালো না দেখলাম, তাই না? যে তার সার্ভিসও ভালো, সে সকল মানে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছিল। কিন্তু ডিসি মোটর, ডিসি সিরিজ মোটর ডিসি সাপ্লাই অপারেট করবে। এখন ডিসিটা হ্যান্ডেল করা আমার জন্য ডিফিকাল্ট, হ্যান্ডেল করা না ঠিক, ডিসি সাপ্লাইটা হচ্ছে আমাকে স্টোর করে রাখতে পারে, তাই না? মানে ডিসি তো আমি হচ্ছে এসি সাপ্লাইটাও আমি ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারি, ডিসিটা আমাকে স্টোর করে রাখতে পারে। তারপরে ডিসিটা হচ্ছে আমাকে ব্যবহার করতে হলে ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিসি ট্রান্সমিশনটা হচ্ছে ডিফিকাল্ট এসির তুলনায়। সো এই যে সাপ্লাই এন্ডের একটু সমস্যার কারণে এই যে এসি সিরিজ মোটরটা পপুলার হয়ে গেল বা এসি সিরিজ মোটরের একটা প্রয়োজনীয়তা হয়ে গেল। এসি সিরিজ মোটরের উৎপত্তি বা উদ্ভব কিন্তু এই জায়গাটা থেকে আসছে যে ডিসি সিরিজ মোটর সবই ঠিক ছিল, বাট ডিসি সাপ্লাইটা হচ্ছে আমার হ্যান্ডেল করাটা ঝামেলা, তার থেকে এসি সাপ্লাইটা আমার ট্রান্সমিশন করা মোর ইকোনমিক্যাল। সো এই জন্য এসি সাপ্লাই চলবে এরকম একটা আমি সিরিজ মোটর চাই, তার মানে ওই ডিসি সিরিজ মোটরটাকে আমাকে একটু এসিতে কনভার্ট করে দিতে হবে বা এসি সাপ্লাইও চলে এরকম বানাই নিতে হবে, সেই জন্যই কিন্তু এসি সিরিজ মোটরটা চলে আসবে। এখন যে দিস has led to the development of the AC series motor. The DC series motor runs on alternating supply called an AC series motor. However, some changes must be in the DC series motor that is to operate satisfactorily on alternating supply. তার মানে কি যে ডিসি সিরিজ মোটর সেটাকে কিছু মডিফিকেশন করা হয় এবং মডিফিকেশনের মাধ্যমে তাকে এসি সাপ্লাইটা স্যাটিসফ্যাক্টরিলি অপারেট করা যায়। এখন আমরা দেখব সেই মডিফিকেশনগুলো কি। মডিফিকেশনগুলো দেখার আগে আমরা একটু দেখি যে কেন সে ভালো পারফরমেন্স আসলে দেয় না। মানে একটা ডিসি সিরিজ মোটরকে যখন আমি সরাসরি এসি সাপ্লাই দিয়ে দিলাম কোনো মডিফিকেশন ছাড়া, তখন সে কোন কোন কারণগুলোতে অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্সটা দেয় না। তাহলে সেই জিনিসগুলো যদি আমি ইমপ্রুভ করি তাহলে আমার জন্য কাজটা সুবিধা হয়ে যায় না? আমি যদি কারণটা জানি তাহলে সেটা সলভ করা আমার জন্য ইজিয়ার। সো আগে আমরা একটু কারণগুলো দেখি যে কি কারণে একটা ডিসি সিরিজ মোটর স্যাটিসফ্যাক্টরিলি এসি সাপ্লাই চলে না বা সেরকম পারফরমেন্স দেয় না। তো এক নম্বর যেটা বলা হচ্ছে যে আমাদের যেহেতু ডিসি মোটরের ফ্লাক্সটাও কিন্তু সাপ্লাইটাও ডিসি, অ্যাজ এ রেজাল্ট ফ্লাক্সটাও ডিসি। হ্যাঁ, সো সেখানে কোনো ফ্রিকোয়েন্সি ব্যাপার নাই। সো যে আমার ইডি কারেন্ট লস বা হিস্টেরেসিস লস যেগুলো আছে সেগুলো কিন্তু ডিসির বেলায় নাই। কিন্তু এসিতে এক নম্বর সমস্যাই হচ্ছে এইটা যে alternating flux which causes excessive ED current loss in the yoke and pore field which will become extremely heated. তো আমার এসি সাপ্লাইয়ে আমরা যখন এসি হয় তখন এসি ভোল্টেজ যখন আমি সাপ্লাই দেই তখন তার জন্য একটা এসি কারেন্ট ফ্লো করে। এসি কারেন্ট ফ্লো করার কারণে এইখানে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের চারপাশে যে ফ্লাক্স ক্রিয়েট হয় সেগুলো কিন্তু এসি টাইপের হয়। অল্টারনেটিং
ফ্লাক্স ক্রিয়েট হয়। এই অল্টারনেটিভ ফ্লাক্স গুলো কি হয়, আমার যে ইডি কারেন্ট লস আছে সেটাকে বাড়ায় দেয় ইয়োকের মধ্যে এবং ফিল্ড কোরের মধ্যে, এবং আমার যে মেশিনটা আছে সেটাকে অনেক বেশি হিটেড করে দেয়, অনেক বেশি গরম করে দেয়। তার মানে এটা হচ্ছে 1 নম্বর সমস্যা এসি সাপ্লাই ব্যবহার করার, যে এসি সাপ্লাই ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিরই সব দোষ, সেই হচ্ছে সব ঝামেলাগুলো করতেছে। তাহলে এখন এই ইডি কারেন্ট লসটাকে এখন সাপ্লাই তো আমি চেঞ্জ করতে পারবো না, সাপ্লাই তো আমি এসি রাখতে হবে, 50 হার্জ রাখতে হবে। তাহলে আমি কি করতে পারি, অন্য কোনো উপায়ে এই ইডি কারেন্ট লসটা কমন যায় কিনা সেটা চিন্তা করতে হবে। তো একটুক্ষণ পরে আমরা দেখবো যে সেটা কিভাবে ইডি কারেন্ট লসটাকে রিমুভ করা যায়। আমরা কেউ কেউ হয়তো জানিও যে ইডি কারেন্ট লসটাকে রিমুভ করা যায়। আচ্ছা, তারপরে কি বলছে যে vicious sparking will occur at brushes because of the huge voltage and current induced in the short circuited armature coil during their commutation period. তো কমিউটেশন পিরিয়ডে আমার যেহেতু ফিল্ড আর আর্মেচার সিরিজে আছে, তো সমস্ত সবকিছুই আমার এই আর্মেচার কারেন্টের মধ্যে চলে আসছে সিরিজে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, আমার যে হাই ভোল্টেজ কারেন্ট শর্ট সার্কিট অবস্থায় আছে, মানে ফিল্ডের সাথে আর আর্মেচারের সাথে, এই জায়গাগুলোতে কি হয়, আমার এই যে ব্রাশগুলো আছে না, কালো কালো কার্বন ব্রাশ, এইগুলোতে হচ্ছে স্পার্কিং এর তৈরি করে, এবং এই কমিউটেশন পিরিয়ডে হিউজ স্পার্কিং হয়, যেটা হচ্ছে আমার জন্য কখনোই কাম্য না। কারণ যত বেশি স্পার্কিং হবে, এই বা কার্বন যে ব্রাশগুলো আছে সেগুলো তত বেশি ক্ষয় হবে, তত বেশি মেনটেন্যান্সের দরকার হবে। সো এই যে স্পার্কিং, সেটাও তো বিপজ্জনক। তার মানে এই যে স্পার্কিং আছে ব্রাশের মধ্যে, হাই ভোল্টেজ এবং কারেন্ট ইনডিউস হওয়ার কারণে, আর্মেচার এবং ফিল্ড সিরিজে থাকার কারণে, এই জিনিসটাও আমার জন্য একটা প্রবলেম এসি সাপ্লাই। 2 নম্বর কথা, যে পাওয়ার ফ্যাক্টর ইজ লো বিকজ অফ হাই ইন্ডাকটেন্স ইন দ্য ফিল্ড অ্যান্ড আর্মেচার সার্কিট। সো পাওয়ার ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে আমাদের লো হয়। কারণ কি, কারণ ওই যে ফিল্ডের মধ্যে কয়েল মানে রিঅ্যাকট্যান্সের ড্রপ, আবার আমার যে আর্মেচার আছে সেখানে তো কয়েল আছে, কন্ডাক্টর আছে, সেখানেও কি হয়, আমার এই যে ইন্ডাকটেন্সের কারণে আমার যে পাওয়ার ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে লো হয়। কারণ আমরা জানি রেজিস্টিভের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ার ফ্যাক্টর ভালো পাওয়া যায়, ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ যাই করে আমরা সেখানে কিন্তু পাওয়ার ফ্যাক্টর কম পাওয়া যায়। তাহলে এখন এই যে 3টা প্রবলেম আছে, এই 3টা প্রবলেমকে এখন আমাকে মডিফাই করলে আমি মোটামুটি একটা ভালো সিরিজ মোটর পেয়ে যাব। মানে ওই ডিসি মোটরটাকেই, ডিসি সিরিজ মোটরটাকে আমি এসিতেও স্যাটিসফ্যাক্টরিলি অপারেট করতে পারবো। তাহলে এখন মডিফিকেশন গুলো কি কি সেগুলো দেখে নিই। এখন আমার যেই স্ট্রাকচারটা আছে সেটার একটা ছবি দেওয়া আছে এখানে, যে স্ট্যাটর, রোটর, বিয়ারিং, তারপরে হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে যে মেইন ফিল্ড, কম্পেনসেটিং উইন্ডিং, আর্মেচার। এখন কাজগুলো আমাকে কি কি করতে হবে? 1 নম্বর কাজ হচ্ছে ইডি কারেন্ট লস কমাইতে হবে। তো এই ইডি কারেন্ট লসটা কিভাবে কমাতে পারি? আমার যে স্ট্রাকচার আছে, মানে আমার যে ইয়োক আছে, যে কোর আছে, হ্যাঁ, যে পোলগুলো আছে, যে পোল শো গুলো আছে, মোট কথা এই যে যত হচ্ছে এরকম পিওর স্ট্রাকচার যেগুলো আছে, বা এই যে রোটরটা যে একটা মানে বডির উপরে থাকে, রোটরের যে বডিটা, সেই বডিটা, এই সব যে ফেরোম্যাগনেটিক যে ইগুলো আছে, সেই জায়গাগুলোকে আমি ফুললি ল্যামিনেটেড করে কি করবো, যে রিডিউস বাই ফুললি ল্যামিনেটেড পোল অ্যান্ড ইয়োক। ঠিক আছে, যত স্ট্রাকচার গুলো আছে সেগুলো সবগুলোকে আমি হচ্ছে ল্যামিনেটেড করে দেবো। ল্যামিনেটেড করা মানে কি, পিওর ব্যবহার না করে পাতলা পাতলা স্লাইস করে তারপরে জোড়া দিয়ে সেরকম একটা স্ট্রাকচার ব্যবহার। সো ল্যামিনেশন মানে আমরা মনে হয় বুঝি সবাই, তাই না? আচ্ছা, তার মানে এই ল্যামিনেশন করে আমি হচ্ছে আমার ইডি কারেন্ট লসটা কমাইতে পারি। সো ওই যে ডিসি মোটরটা আছে সেটার মধ্যে এই মডিফিকেশনটা করলে ইডি কারেন্ট লসটা কমে যাবে। আচ্ছা, এখন আরেকটা কাজ জানি কি ছিল, পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে হবে। আর পাওয়ার ফ্যাক্টরকে কিভাবে ইমপ্রুভ করতে পারি? The power factor is improved by reducing the magnitude of the reactance on the field and armature winding. So আমার যে field winding আর armature winding আছে, এখানে যে magnitude of reactance মানে x এর, হ্যাঁ, x এর যে magnitude আছে সেটাকে যদি আমি ইমপ্রুভ করতে পারি, তাহলে আমি এই পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে পারি। ইমপ্রুভ মানে রিডিউস করতে পারি। ওই রিঅ্যাকট্যান্সটাকে যদি আমি রিডিউস করতে পারি, তাহলে আমি পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে পারি। তাহলে কি করতে হবে, যে field reactance যেটা আছে, field reactance is reduced by reducing the number of turn on the field winding but increases the armature reactance. তো কি করা হয়, এই যে field যেটা আছে, ওই ফিল্ডের মধ্যে উইন্ডিং এর সংখ্যা কমাই দেওয়া হয়। প্যাচ কমাই দিলে আমার কি হবে, কিছুটা হলেও রিঅ্যাকট্যান্স কমবে। তো সেই জন্য হচ্ছে যে field winding আছে, সেই field winding যে নাম্বার অফ টার্ন ইন দ্য field winding এগুলোকে কমাই দিয়ে এই যে রিঅ্যাকট্যান্সের ম্যাগনিটিউড আছে সেটাকে কমানো হয়। বাট এই জিনিসটা করলে আবার আরেকটা প্রবলেম তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশনটা বেড়ে যায়। মানে আর্মেচার রিঅ্যাকশনটাকে আবার কমানোর জন্য কি করা হয়, একটা কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার করা।
এই কম্পালসেটিং উইন্ডিংটা এই মেইন ফিল্ডের সাথে সিরিজে এমনভাবে ব্যবহার করা হয় যেটা হচ্ছে আমার আর্মেচার রিঅ্যাকশন যেটা আছে সেটাকে হচ্ছে ইমপ্রুভ করে কমিউটেশন পিরিয়ডে। তাছাড়া আরো কিছু জিনিস করা যায়, সেটা হচ্ছে নাম্বার অফ পোল ইজ ইনক্রিজ ফর সাপ্লাইং লেস ফ্লাক্স পার পোল। যে নাম্বার অফ পোল যেটা আছে এই পোলের সংখ্যা বাড়ায় দেওয়া হয়। পোলের সংখ্যা বাড়ায় দিলে প্রত্যেক পোলে নাম্বার অফ টার্ন কমবে। এটা একটা ভালো কথা যে আমার হচ্ছে ওই যে রিডিউস দ্য ম্যাগনিটিউড অফ দ্য রিঅ্যাকট্যান্স। আবার কি হবে যে আমার নাম্বার অফ পোল ইজ ইনক্রিজ ফর সাপ্লাই লেস ফ্লাক্স পার পোল। সো পার পোলের এগেনস্টে যে ফ্লাক্সের পরিমাণ সেটাও কম হবে। সেটা কম করার মাধ্যমেও কিন্তু এই রিঅ্যাকট্যান্স যেটা আছে সেটাকে কম করা যায়। তাছাড়া আরো কি করা যায়, এয়ার গ্যাপ ইজ মেড ভেরি স্মুথ সো দ্যাট দ্য পিওর ফিউশন ক্যান বি ইউজড পার পোল। যে এয়ার গ্যাপটাও কমানো যায়। তাছাড়া আরো কি করা যায় যে ফ্রিকোয়েন্সি অফ দ্য সাপ্লাই ইজ ইউজ টু রিডিউস। যে সাপ্লাইটা ইউজ করা যে সাপ্লাই ইউজ করা হবে তার যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে কমায়ও ইচ্ছা করলে আমরা এই যে রিঅ্যাকট্যান্স যেটা আছে সেটাকে কমাইতে পারি। কারণ কি যে ইএমএফ যেটা সেটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিটাকে অ্যাডজাস্ট করার মাধ্যমে ইএমএফটাকে আমি কি বলে কন্ট্রোল করতে পারি। তো এই যে কয়েকটা ধাপ আছে এই কয়েকটা ধাপে আমি ইচ্ছা করলে আমার যে ডিসি সিরিজ মোটরটা আছে সেটাকে স্যাটিসফ্যাক্টরিলি এসি সাপ্লাইও অপারেট করতে পারি। তো এসি সিরিজ মোটরের বেলা এই প্রবলেমগুলো হয়। এই প্রবলেমগুলো এভাবে করে আমরা দূর করতে পারি, বা দূর করার বলাটা ভুল হবে, যে মডিফাই করতে পারি। পুরোপুরি দূর করতে পারি না, কিন্তু মডিফাই করতে পারি যে এই লসগুলো যাতে কম হয়, কারেন্ট লস যাতে কম হয়, বা বিভিন্ন ব্যাপার স্যাপার যেগুলো আছে পাওয়ার ফ্যাক্টরটা যাতে বেশি থাকে। এর জন্য এই মডিফিকেশনগুলো করে একটা ডিসি সিরিজ মোটরকে এসিতে অপারেট করা হয়। তারপরে এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল বলা আছে। এখন ওয়ার্কিং প্রিন্সিপালটা একদম সেম হচ্ছে আমাদের গতদিন আমরা হচ্ছে একটা ইউনিভার্সাল মোটর এসি সাপ্লাই কিভাবে অপারেট করে যেটা পড়ছিলাম ঠিক বইতে। তো এটা যদি আমি হচ্ছে একটা কাজ করি, ছবিটা একটু এরকম করে ঘোরাই দিই তাহলে আপনাদের হয়তো বুঝতে সহজ হবে। এখন দেখতে একটু পরিচিত লাগতেছে না বেশি গত দিনেরটার সাথে? জি ম্যাম। আচ্ছা, এবার ওই গত দিনের কথাটাই, মানে হচ্ছে আমার ওই এসি সাপ্লাই একটা ইউনিভার্সাল মোটর যেভাবে চলে এসি মোটর ঠিক একই রকম ভাবে চলে। কারণ একটা ইউনিভার্সাল মোটর মানে হচ্ছে একটা ডিসি সিরিজ মোটর প্লাস হচ্ছে একটা এসি সিরিজ মোটর। সো যদি এখানে হচ্ছে টু পোল একটা মোটরকে কনসিডার করা হয় তাহলে যেটা বলা হচ্ছে যে যখন এখানে আমি এসি সাপ্লাই দিই, তো এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য। পজিটিভ হাফ সাইকেলটা যখন আমি হচ্ছে এর মধ্যে দেই তখন এই পজিটিভ ভোল্টেজের কারণে এদিকে একটা অল্টারনেটিং ভোল্টেজের কারণে একটা অল্টারনেটিং কারেন্ট প্রডিউস হয়, অল্টারনেটিং ফ্লাক্স প্রডিউস হয়, যেগুলা এন থেকে এস এর দিকে এভাবে করে যেতে থাকে। তো এই ঘটনাটা শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল পর্যন্ত ঘটে। নেগেটিভ হাফ সাইকেল কিন্তু ব্যাপারটা আবার এরকম হয়ে যায়। তো এই যে আমরা যদি সাইন ওয়েভের মতো আঁকি তাহলে সাইন ওয়েভের যে পজিটিভ হাফ সাইকেলটা সেটা যতটুকু সময় পর্যন্ত এই ঘটনাটুকু সেই সময় পর্যন্ত। নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু আবার এই ঘটনাটা ঘটে। পজিটিভ সাইকেলে কি হয়, পজিটিভ হাফ সাইকেলে যে অল্টারনেটিং ফ্লাক্সটা হয় সেটার কারণে আমার এখানে এন থেকে এস এর দিকে এভাবে করে দুটো পোল ক্রিয়েট হয়, এন আর এস। এই অবস্থাতে আমার যে আর্মেচারের কন্ডাক্টর গুলো সেটা যেহেতু ফিল্ডের সাথে সিরিজে আছে, তো ওই আর্মেচার কন্ডাক্টর গুলোর মধ্যেও কারেন্ট ফ্লো করা শুরু করবে। এখন যখন এরকম একটা পজিশনে আসে তখন আমার যে এই যে এন পোলের নিচে যে কন্ডাক্টর গুলো সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে কারেন্ট গুলা ইনওয়ার্ডস, কারেন্ট গুলো ভেতরের দিকে ঢুকতেছে, কন্ডাক্টরের ভিতরে ঢুকতেছে। আর আমার এস পোলের দিকে যে কন্ডাক্টর গুলো আছে তাদের মধ্যে থেকে কারেন্ট বের হয়ে আসছে। এরকম ভাবে এই কন্ডাক্টর গুলোর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। তো এই অবস্থাতে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল যেটা আছে সেটা অ্যাপ্লাই করে যে ফ্লাক্স যাচ্ছে বাম থেকে ডান দিকে মানে এন থেকে এস এর দিকে, এবং আমার যে কন্ডাক্টরের কারেন্ট সেগুলো পেজের দিকে ঢুকতেছে, অ্যাজ এ রেজাল্ট টর্কটা হবে নিচের দিকে। আবার এইগুলোর ক্ষেত্রে ঠিক বিপরীতে হবে, টর্কটা হবে উপরের দিকে। তো সে হচ্ছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন পায়। আবার নেগেটিভ হাফ সাইকেলে যখন চলে আসে সাপ্লাইটা, তখন সাপ্লাইয়ের নেগেটিভ হাফ সাইকেলে চলে আসার সঙ্গে সঙ্গে যে ফ্লাক্সের যে পোলগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এন পোলটা আগে এখানে ছিল, এখন এন পোলটা এখানে, এস পোলটা আগে এখানে ছিল, এখন এস পোলটা এখানে। সো ফ্লাক্স অল্টারনেট
মানে সাপ্লাই অল্টারনেট হওয়ার সাথে সাথে ফ্লাক্সটা অল্টারনেট হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আমার যে কন্ডাক্টরের মধ্যে কারেন্টের যে ডিরেকশনটা সেটাও দেখেন আমার এন পোলের নিচে ছিল এরকম ইনওয়ার্ডস কারেন্ট, এটাও কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। আমার যখন এন পোল এখানে চলে আসছে আমার একই রকম ভাবে এইদিকে হচ্ছে আমার ইনওয়ার্ডস আর এইদিকে হচ্ছে আউটওয়ার্ডস, তো একই রকম ভাবে এখন আমার ফ্লাক্স হচ্ছে কিন্তু এন থেকে এস এর দিকে, মানে ডান থেকে বাম দিকে আমার ফ্লাক্স গুলো ফ্লো করতেছে। এই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ভিতরে ঢুকতেছে, এই কন্ডাক্টর গুলোর মধ্যে কারেন্ট বের হয়ে আসতেছে। সো এইটুকুর মধ্যে আমি ট্রেনিং লেফট হ্যান্ড রুল আবার অ্যাপ্লাই করি, দেখবো যে আবারও এই দিকের কন্ডাক্টর গুলো নিচের দিকে আর এই দিকের কন্ডাক্টর গুলো উপরের দিকে ফোর্স ফিল করবে। অ্যাজ এ রেজাল্ট সে অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন পাবে। সো পজিটিভ হাফ সাইকেল হোক আর নেগেটিভ হাফ সাইকেল হোক, সে দুই সাইকেলেই অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন ফিল করবে এবং এইভাবে করে সে ঘুরতে থাকবে। মানে তার কাজ বা ওয়ার্কিং প্রিন্সিপালটা এইভাবে করে চলতে থাকবে যে তার মধ্যে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হলে ফ্লেমিংয়ের লিস্ট হ্যান্ড রুল অনুযায়ী এভাবে করে সে ঘুরতে থাকবে। তো এটা ছিল হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এসি সিরিজ মোটর। তো যা কথাগুলো আমি মুখে মুখে বললাম এগুলো এখানে সুন্দর করে লেখা আছে। ইভেন আপনাদের হচ্ছে এই যে ইউনিভার্সাল মোটরের যে এসি সাপ্লাই অংশটুকু সেটার কথাগুলো অ্যাকচুয়ালি এখানে আছে। তো আপনারা ওটাও ফলো করতে পারেন, এটাও ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা ছিল হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এসি সিরিজ মোটর। তো এখন আমরা হচ্ছে এসি সিরিজ মোটরের কিছু অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাপ্লিকেশন দেখবো, তারপরে আমাদের এসি সিরিজ মোটর শেষ। তো এইবার আমাকে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, তুমি নিজেরা চিন্তা করেন তো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? নিজেরা চিন্তা করে বলেন তো যে এই এসি সিরিজ মোটরের অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ। যা পড়লাম আমরা সেগুলো থেকেই বলো, সেগুলো থেকে বুঝে একটু অ্যান্সার করেন যা যা পড়লাম এতক্ষণ। বলা যাবে না? আচ্ছা ম্যাম, এখন এই যে এসি সাপ্লাইটা তো আমরা ইজিলি ট্রান্সমিট করতে পারি, বা এটা দিয়ে আমরা যদি এখন এফিশিয়েন্টলি চালাইতে পারি এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে। আচ্ছা, আমি আরেকটু সহজ করে দিই। আমার যে ইউনিভার্সাল মোটরটা তার সাথে কিন্তু এসি সিরিজ মোটরের 90% মিল আছে, কারণ এসি সিরিজ মোটরটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা বেসিক্যালি একটা হচ্ছে ডিসি সিরিজ মোটর, যেটাকে আমি হচ্ছে বিভিন্ন মডিফিকেশন করে এসি সিরিজ মোটর বানাচ্ছি। তো যেটা ইউনিভার্সাল মোটর সেটাকে আমি মোটর হিসেবে কল্পনা করতে পারি। তাহলে এবার ইউনিভার্সাল মোটর সাথে মিলাই বলেন তো আমি কি করতে পারি, বা এখানে কি কি অ্যাডভান্টেজ অ্যাড করতে পারি, কি কি ডিসঅ্যাডভান্টেজ করতে পারি? যে ডিসঅ্যাডভান্টেজ তো আমি যে নয়েজ অনেক বেশি, স্পিড বাড়লে যে নয়েজও বাড়ে, এগুলো তো কোনো ইমপ্রুভমেন্ট করে নাই আমরা। তো এটা আমরা এই যে বিভিন্ন মডিফিকেশন করলাম, প্রবলেম করলাম, এখান থেকে একটু খুঁজে বের করেন না যে তার সুবিধা অসুবিধাগুলো কি হতে পারে। মানে যে এসি সাপ্লাইয়ের কারণে এই যে আমাদের হিটিং লসটা বেশি হচ্ছে, যার কারণে এক্সট্রিমলি হিটেড হচ্ছে। আচ্ছা, সোজা বাংলা কথা, এখানে ল্যামিনেশনের দরকার হয়, এটা একটা অসুবিধা যে আমাকে কোরগুলা ল্যামিনেট করতে হয়, কারণ তা না হলে আমার ইডি কারেন্ট লস গুলো বেশি হয়। তো আমি ল্যামিনেটেড করলে যে ইডি কারেন্ট লসকে 0 করে দিতে পারি তা না, তারপরও এসি সাপ্লাইয়ের কারণে কিছু ইডি কারেন্ট লস হয় বা সেটাকে আমি কিছুটা কমাইতে পারি। তো মোট কথা হচ্ছে এই যে এসি সিরিজ মোটর সেখানে ইডি কারেন্ট লস হয়, সেটাকে আমি ল্যামিনেশন করে কমাই। তো ল্যামিনেশন করাটা আমাদের ঝামেলা, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। জি ম্যাম, এটা যে কনস্ট্রাকশন কষ্ট মানে তুলনামূলক বেশি হতে পারে এই যে ওটার থেকে, ইউনিভার্সালটা থেকে। হ্যাঁ অবশ্যই একটু কস্টলি হবে ডিসি সিরিজ মোটরের থেকে বা ইউনিভার্সালটা থেকে। ইউনিভার্সালটা থেকে না, কারণ ইউনিভার্সালটা আর এটাতে একই কথা। তো ম্যাম বুঝি নাই আশিক, স্পিড কি হয়েছে? স্পিড কম হবে কিছুটা, আরপিএম যেটা। যেহেতু এসি তার মানে আমি ডিসি থেকে স্পিড একটু কম পাবো, এটা হচ্ছে তার একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। বা যদি আমি ডিসি সিরিজ মোটরের সাথে এটাকে কম্পেয়ার করি তাহলে এটা বলতে পারি যে ডিসি থেকে এর স্পিডটা একটু কম হবে, এটা হতে পারে। আর কি সুবিধা অসুবিধা হতে পারে? এই যে আমরা মডিফিকেশন করলাম না, তার মানে এই প্রবলেমগুলো তো তার মধ্যে অলরেডি আছে, তাই তো মডিফিকেশন করলাম, তার মানে এগুলোই তার অ্যাকচুয়ালি ডিসঅ্যাডভান্টেজ। জি ম্যাম। তাহলে কি তার 1 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তার ইডি কারেন্ট লস, 2 নম্বর হচ্ছে পাওয়ার হচ্ছে কম, 3 নম্বর হচ্ছে ওই যে স্পার্কিং। জি ম্যাম। এগুলোই কিন্তু তার ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, আর অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে ওই যে এটাও যেহেতু সিরিজ ফিল্ড
স্টার্টিং টর্ক হাই হবে, স্টার্টিং এ বেশি স্পিড পাবো, তারপরে স্পিডটাকে আমি কন্ট্রোল করতে পারবো, ইউনিভার্সাল মোটরের মতো এটাকে আমি স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, আর কি কি অ্যাডভান্টেজ হয়? আমার ইউনিভার্সাল মোটরের বুঝি নাই। কম্পেনসেট উইন্ডিং, তাহলে হাই পাওয়ার। ইয়েস, আমার কম্পেনসেটিং উইন্ডিং লাগে, এটা তো তার একটা ডিসঅ্যাডভান্টেজ। একটা এক্সট্রা উইন্ডিং আমার ব্যবহার করতে হচ্ছে সিরিজে আমার ফিল্ডের সাথে, কম্পেনসেটিং উইন্ডিং, আমার কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার করতে হয়। এটাও তো একটা ঝামেলা, তাই না? এটাও তো একটা ডিসঅ্যাডভান্টেজ। যেগুলোই আমার কাছে ঝামেলা সেগুলোই ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, আমি একটু দেখি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সো অ্যাডভান্টেজ গুলোর মধ্যে কি আছে? ওই যে স্টার্টিং টর্কটা হাই স্পিড। আচ্ছা, বলতে কি লো স্টার্টআপ পাওয়ার ডিমান্ড that also protect the component of the receiving end. So আমার স্টার্টআপে বা শুরুর দিকে আমার পাওয়ার যে ডিমান্ডটা সেটা কম লাগে। কন্ট্রোলেবল স্টার্টিং কারেন্ট লেভেল, আমি স্টার্টিং কারেন্ট যেটা হাই থাকে অনেক সেটা ইচ্ছেগুলো কন্ট্রোল করতে পারি। এই স্পিডটা যখন কন্ট্রোল করতে হবে তখন তো এই কন্ট্রোলিংটা চলে আসে। মানে স্পিডটা আমি কিসের কন্ট্রোল করি? আমি যে ফিল্ডের মধ্যে যে কারেন্টটা আছে সেটাকেই কন্ট্রোল করি, স্টার্টিং কারেন্ট যেটা সেটাকে করে তো আমি স্পিডটাকে কন্ট্রোল করি না। তো কন্ট্রোলেবল স্পিড, কন্ট্রোলেবল কারেন্ট, হাই ডিউরেবিলিটি অ্যান্ড লঙ্গার লাইফ স্প্যান। তারপরে আছে হচ্ছে কন্ট্রোল স্পিড অ্যান্ড টর্ক অ্যাট ডিফারেন্ট স্টেজ অফ ইউজ, কি কম্পিটিবিলিটি অফ ফর মাল্টিপেজ কনফিগারেশন, ক্যাপাবিলিটিস ফর মাল্টিপেজ কনফিগারেশন। তো এইগুলো হচ্ছে তার কিছু অ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজ গুলো যদি দেখি যে তার এফিসিয়েন্সিটা লো, কারণ কি ওই যে হিস্টেরিসিস লস, ডিভিশন লস হয় কারণে। তারপরে পাওয়ার ফ্যাক্টর ইজ লো ডিউ টু দ্য লার্জ রিঅ্যাক্টেন্স অফ ফিল্ড এন্ড আর্মেচার উইন্ডিং। পাওয়ার ফ্যাক্টর কম কারণ যে ফিল্ড আর হচ্ছে আর্মেচারের রিঅ্যাক্টেন্স, উইন্ডিং এর রিঅ্যাক্টেন্স ড্রপ বেশি হয়। তারপরে স্পার্কিং হয় ব্রাশে, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এইগুলো হচ্ছে তার বেসিক অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এই সবগুলোই কিন্তু আমরা থিওরি যখন পড়ছি তখন কিন্তু এই সবগুলোই মোটামুটি কভার করে ফেলছি, তাই না? তো সেখান থেকে কিন্তু এই জিনিসগুলো লিখে ফেলা যাবে, এগুলো মুখস্থ করতে হবে। তারপরে আছে হচ্ছে তার অ্যাপ্লিকেশন, যে হাই স্পিড ভ্যাকুয়াম ক্লিনারে ব্যবহার করা হয়, সুইং মেশিনে, ড্রিল মেশিনে, ইলেকট্রিক শেভারে, অনেক জায়গায় ব্যবহার করে। এখানে আমি কয়েকটা অ্যাপ্লিকেশনের কথা লিখছি, অ্যাকচুয়ালি আরো অনেক হিউজ অ্যাপ্লিকেশন আছে। সো এখানে জাস্ট একটা লিখছি। সো এই ছিল হচ্ছে আমাদের এসি সিরিজ মোটর। ঠিক আছে, এখন এসি সিরিজ মোটরের উপরে আমরা কিছু প্রবলেম করবো, যে প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? আমার খুব ক্লান্ত লাগতেছে। ওকে, সো এসি সিরিজ মোটর থেকে আর কি কারো কোনো কোশ্চেন আছে? Recording stopped. এসি সিরিজ মোটরটা হচ্ছে ওই ডিসি সিরিজ মোটরটাকে জাস্ট কিছু মডিফিকেশন করে এসি বানানো। ওই ইউনিভার্সাল মোটরে আমরা হচ্ছে বলছিলাম যে এসিতেও অপারেট করে, বাট এসিতে এই যে মডিফিকেশনগুলো করা লাগে সেগুলো তখন দেখায় নাই, তখন এটা আমরা এসি সিরিজ মোটরের বেলাতেই একদম নিলাম। তো এইগুলো হচ্ছে সেই মডিফিকেশনগুলো, ওয়ার্কিং প্রিন্সিপাল তো একই রকম। আমার ইউনিভার্সাল মোটরের এসিতে অপারেশনটা যেরকম ঠিক সেরকম। তারপরে কিছু অ্যাডভান্টেজ। আচ্ছা, তো এই ছিল আমাদের এসি সুইচ মোটর। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে রেকর্ডিংটা, ক্লাসের রেকর্ডিংটা, সেটা কি আপনাদের সাথে শেয়ার করতে হবে ক্লাসরুমে? ও ঠিক আছে, আমি তাহলে ক্লাসরুমে আপনাদের হচ্ছে এই যে ভিডিওটা করলাম, মানে রেকর্ডিংটা করলাম সেটা দিয়ে দিই। ম্যাম, থ্যাংক ইউ ম্যাডাম বলেন। ম্যাম, আমরা 15 তারিখ 2টায় ম্যাম আপনার এক্সট্রা ক্লাসটা করে ফেলি। 15 তারিখ তো ম্যাম আমাদের বন্ধ আছে একটা, রবিবার। 15 তারিখ হচ্ছে 15 আগস্ট। ম্যাম 2টা ওই দিন ম্যাম। ম্যাম আপনার যখন সুবিধা হয় ওই দিন তো পুরো দিনই ভালো। 2টা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায়, একটু 3টা বা 3:30 থেকে শুরু করি। জি ম্যাম, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে 3টাই দিয়ে রাখি। হ্যাঁ, 3টা থেকে আমরা শুরু করবো। জি ম্যাম। ম্যাম আপনি ওই যে ক্লাসরুমের লিংক দিয়ে দেন ম্যাম। আর হ্যাঁ দিয়ে দেবো, এক্সট্রা ক্লাসের আমি লিংক দিয়ে দিব। 15 আগস্ট ওই দিনে দিয়ে দিব। তো 15 আগস্ট হচ্ছে বিকাল 3টা থেকে আমরা হচ্ছে একটা এক্সট্রা ক্লাস করবো, ঠিক আছে? জি ম্যাম।
জি ম্যাম। ওকে, যে ক্লাসটা আপনাদের প্রথম দিন মিস হয়েছিল। আচ্ছা, এর মধ্যে আমাদেরকে কিন্তু একটা করতে হবে, একটা সিটি ডেটও ফেলতে হবে, কারণ আমরা তো দুটো জিনিস পড়ে ফেললাম, এসি সিরিজ মোটর, ইউনিভার্সাল মোটর। তো নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে রিপালশন মোটর। তো রিপালশন মোটরটা শেষ হলে আমরা কিন্তু একটা সিটি দিয়ে ফেলবো, ঠিক আছে? তো আমি প্রতিদিন আমি এই যে এখন ক্লাসটা শেষ হলে আমি হচ্ছে লেকচারগুলো হচ্ছে দিয়ে দিব ক্লাসরুমে। অলরেডি আমি ইউনিভার্সাল মোটরটা মানে দিয়ে ফেলছি, তাই না? হ্যাঁ, ইউনিভার্সাল মোটরটা ক্লাসরুমে দেয়া আছে। তো ইউনিভার্সালটা দেওয়া আছে। তো আমাদের কিন্তু রেগুলার একটু পড়াশোনা করে দেখতে হবে, কারণ আমরা হচ্ছে নেক্সট উইকে রিপালশন মোটরটা করবো, দেন তারপরের উইকে আমরা একটা সিটি নিব এই যা যা পড়লাম তার উপর, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক। নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। আচ্ছা, আমরা সবাই অ্যাটেন্ডেন্সটা কি দিয়েছি? জি ম্যাম। ওকে, ভেরি গুড। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।